হ্যালো প্রিয় বন্ধুরা, আশা করব যে আমরা সবাই সকলেই খুব ভালো রয়েছি। অর্থাৎ আমি এবং তোমরা যারা ভিডিওটা দেখছো আমরা সকলেই খুব ভালো রয়েছি। তো আমাদের গুরুত্বপূর্ণ লক্ষ্য, এই মুহূর্তের গুরুত্বপূর্ণ লক্ষ্য সেটা হলো কি 1000+ পেডাগজি সমাধান, যেটা আমাদের বিভিন্ন টিচারশিপ লেভেলের যে পরীক্ষাগুলো হয় সেখানে গুরুত্বপূর্ণ জায়গা দখল করে রাখে। তো সেই নিরিখে আমরা প্রাথমিক দিকে মানে প্রথম পর্যায়ে 1000+ যে পেডাগজি আমরা সমাধান করব, সেখানে প্রথম দিকে আমরা চ্যাপ্টার ওয়াইজ কিছু পেডাগজি সমাধান করব। তারপর আমরা কিন্তু সব মিসলেনিয়াসের মতো আমরা মিলিয়ে মিশিয়ে আমরা সমাধান করব। তো এইগুলো তোমাদের যেসব ক্ষেত্রে সহায়তা করবে, ডাব্লিউবি প্রাইমারি টেট, ডাব্লিউবি আপার প্রাইমারি টেটে তোমাদের সহায়তা করবে, সি টেটে সহায়তা করবে এবং ডাব্লিউবি এসএলএসটি যাদের এডুকেশন রয়েছে তাদের তো ভীষণভাবে সহায়তা করবে। এই ভিডিওগুলো বানানোর মূল উদ্দেশ্য হলো আমার নিজের এডুকেশন রয়েছে, আমিও চাই যে আমিও পেডাগজির যে বিভিন্ন বিষয়গুলো সেগুলো প্র্যাকটিস করতে, সে জায়গায় আমার সঙ্গে সঙ্গে তোমরাও কিন্তু প্র্যাকটিস করে ফেলবে। তো সেই জায়গায় আমরা আজকে যে চ্যাপ্টার থেকে পেডাগজিগুলো প্র্যাকটিস করব, সেই চ্যাপ্টারটা কিনা শিশু কিভাবে চিন্তন করে এবং শেখে, কিভাবে শিশু চিন্তন করে এবং শেখে, শিশু কেন এবং কিভাবে বিদ্যালয়ের পারদর্শিতায় সাফল্য অর্জনে ব্যর্থ হয়। তো এই যে চ্যাপ্টারটা, এখান থেকে গুরুত্বপূর্ণ যে পেডাগজি গুলো হয়ে থাকে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো চলো আমরা আলোচনা শুরু করি। তো এখানে বলে রাখি, আমার কাছে অ্যান্সার স্ক্রিপ্ট রয়েছে। তো এখানে প্রত্যেকটা প্রশ্ন আমি বলার পরে কিছুক্ষণ ওয়েট করব, যাতে আমরা নিজেরা সেই প্রশ্নের উত্তরটাকে ভেবে নিতে পারি। তারপর কিছু সেকেন্ড পরে আমি উত্তরটা বলে দেব। তো তারপর আমরা বুঝে নেব যে আমাদের ভাবনাটা ঠিক হয়েছে নাকি ভুল হয়েছে। এই প্রশ্নের উত্তরগুলো এখনো আমিও দেখিনি, তো সেই জায়গায় আমাদের সবার প্র্যাকটিস হয়ে যাবে। তো প্রথম যে প্রশ্নটা রয়েছে সেটা কি রয়েছে, শিক্ষণ পদ্ধতিতে মানে লার্নিং যে প্রসেস, সেখানে ইনফরমেশন প্রসেসিং মডেল কিসের উপর গুরুত্ব দেয়? ইনফরমেশন প্রসেসিং মডেল। দেখো, আমরা ইনফরমেশন প্রসেসিং মডেলটাকে বিশেষ গুরুত্ব দেব না, আমরা জাস্ট প্রশ্নের অর্থটা বুঝবো। তো এখানে এই প্রশ্নের যে অপশনগুলো দেওয়া রয়েছে, তাহলে আমি আরেকবার বলি, শিখন পদ্ধতিতে ইনফরমেশন প্রসেসিং মডেল কিসের উপর গুরুত্ব দেয়? অপশন এ জ্ঞানমূলক বিষয়, বি বোধমূলক বিষয়, সি অঙ্গ সঞ্চালনমূলক বিষয়, ডি সবকটি। ঠিক আছে, তো এখানে আমরা ভাবি যে এর উত্তরটা কি হতে পারে। কি হতে পারে? ইনফরমেশন প্রসেসিং বলতে মূলত যে তথ্যগুলো প্রসেস হয়, যেমন একটা কম্পিউটারে যখন আমরা তথ্যগুলোকে ইনপুট করি তখন প্রসেস হয় কোথায়? সিপিইউতে। তো আমাদের যদি সিপিইউ বলি, সেটা হচ্ছে আমাদের মস্তিষ্ক, ব্রেন। তো সেই জায়গায় আমার মনে হয় যে এই প্রশ্নের উত্তরটা হতে পারে অপশান এ। তো তোমরাও ভেবে নাও যে কোন অপশানটা ঠিক হতে পারে। তো চলো আমরা এখন অপশানটা দেখি, অ্যান্সার স্ক্রিপ্টে দেখে নিই। দেখো, উত্তরটা কিন্তু এ আছে। হ্যাঁ, তো এইভাবে কিন্তু আমরা প্রশ্নের উত্তরগুলো ভেবে উত্তর করার চেষ্টা করব। ঠিক আছে, দেখো দ্বিতীয় যে প্রশ্ন রয়েছে এর উত্তরগুলো কিন্তু আমিও দেখিনি। ঠিক আছে, উত্তর স্ক্রিপ্ট আছে, পাশে রয়েছে, প্রশ্নগুলো আলোচনার পরে আমরা উত্তর দেব। দ্বিতীয়ত যে প্রশ্নটা, শিশুরা পরীক্ষায় ব্যর্থ হয়। অপশান এ পাঠের প্রতি অমনোযোগী হয়, তারপরে রয়েছে শিখন পদ্ধতি ভালো করে বুঝতে না পারায়, সিতে রয়েছে বিদ্যালয় পরিবেশে মানিয়ে নিতে না পারায়, উপরের সবকটি। এখানে বলেছে শিশুরা পরীক্ষায় ব্যর্থ হয়, তোমরা নিজেরা ভাবার চেষ্টা করো। পাঠের প্রতি অমনোযোগী হওয়া, শিখন পদ্ধতি ভালো করে বুঝতে না পারায়, বিদ্যালয় পরিবেশে মানিয়ে নিতে না পারায়। তো এবার উত্তরটা দেখি, মনে হয় উত্তরটা ডি হবে। ঠিক আছে, ডি, উত্তরটা ডি আছে। ঠিক আছে, এরপর দেখো 3 নম্বর প্রশ্ন, কোনটি নিয়ে চিন্তা বিমূর্ত চিন্তনের অন্তর্গত?
বলছে কোনটি নিয়ে চিন্তা বিমূর্ত চিন্তন, মানে যাকে ছোঁয়া যায় না, ধরা যায় না, শুধুমাত্র অনুভব করা যায়, বোঝা যায়, উপলব্ধ করা যায়, এইগুলো। এখানে বলেছে আমার মা, একটি ফুটবল খেলা, মাতৃত্ব, বিদ্যালয়ে প্রথম দিন। এখানে উত্তরটা কোনটা হতে পারে, কোনটা বিমূর্ত চিন্তনের অন্তর্গত? এটা কিন্তু একটা সহজ প্রশ্ন, কারণ বিমূর্ত চিন্তন মানে যেটাকে অ্যাবস্ট্রাক্ট বলছি আমরা, সেখানে অ্যাবস্ট্রাক্ট মানে দেখো আমার মা, ধরতে পারি, ছুঁতে পারি, ফুটবল খেলা, সেটাও কিন্তু হচ্ছে কি বলা যায়, আমরা দেখতে পারি বা সেখানে নিজে অংশগ্রহণ করতে পারি। বিদ্যালয়ের প্রথম দিন, সেখানেও কিন্তু আমাদের কিছু অ্যাক্টিভিটি রয়েছে। মানে যেটাকে আমরা বলি অ্যাবস্ট্রাক্ট, যদি আমরা ধরি, আমার মনে হয় যে অপশন সি হতে পারে, ঠিক আছে। কারণ মাতৃত্ব হচ্ছে এমন একটা জায়গা যেটাকে আমরা ছুঁতে পারি না, বুঝতে পারি না, ধরতে পারি না, কিন্তু সেটাকে আমরা অনুভব করতে পারি, যে কারণ মাতৃত্ব বোধ রয়েছে, মাতৃত্ব রয়েছে, মায়ের মাতৃত্ব রয়েছে, ঠিক আছে। অপশন, হ্যাঁ, 3 দাগের সি আছে, 3 দাগের সি রয়েছে, ঠিক আছে। আশা করবো যে তোমরাও কিন্তু হয়তো এটা ভেবেছিলে। এবার দেখো 4 নম্বর প্রশ্ন, নিচের কোনটিকে ধারণা বলে অভিহিত করা যায় না? ধারণা বলে অভিহিত করা যায় না, ধারণা। অপশন এ স্বর্গ, অপশন বি বিচারালয়, অপশন সি সাম্রাজ্য, অপশন ডি অরণ্য। এর উত্তরটা কি হতে পারে? ধারণা বলে অভিহিত করা যায় না। এটা কি স্বর্গ হবে? দেখি কি আছে অপশন। হ্যাঁ, স্বর্গ হবে, স্বর্গ হবে। আমি যে কারণের ভিত্তিতে স্বর্গটা করেছি সেটা আমি একটু বলে দিই। ধারণা বলতে দেখো কনসেপ্ট, কোনটাকে আমরা কনসেপ্টের মধ্যে রাখতে পারি না। দেখো বিচারালয় বলতে আমরা কি বুঝি, বিচারালয়ের একটা জিস্ট আমরা জানি, যে যেখানে বিচার হয়, যেখানে যেটা আইন আদালত আমরা বলি। আবার অরণ্য, বন, বন যে কাকে বলি তার একটা ধারণা কিন্তু আমরা জানি। সাম্রাজ্য কাকে বলে, আমরা ইতিহাস পড়েছি, আমরা সাম্রাজ্য বিষয়টা জানি। কিন্তু স্বর্গ, স্বর্গ হচ্ছে একটা কাল্পনিক একটা জায়গা, মানে কাল্পনিক একটা বিষয়, সেটা কিন্তু বিশেষ ভিত্তি নেই। তো সেই জায়গায় আমার মনে হয় এ হবে, দেখলাম এটা আছে। তো এর পরে দেখো কি রয়েছে দেখি। 5 নম্বর যে প্রশ্ন, সেখানে রয়েছে শিখন মানে লার্নিং পদ্ধতির অবিচ্ছেদ্য অংশ কি কি? বলছে শিখন পদ্ধতির অবিচ্ছেদ্য অংশ, মানে যেগুলো বিচ্ছিন্ন নয় সেগুলো কি কি? ইনপুট, প্রসেস, আউটপুট। আবার ইনপুট আলাদা দিয়েছে, আউটপুট আলাদা দিয়েছে, প্রসেস আলাদা দিয়েছে। এটা খুব সহজ প্রশ্ন, এটা সবাই পারবে। এটা হচ্ছে অপশন এ হবে, নিশ্চিন্তে অপশন এ হবে আশা করব। হ্যাঁ, এটা অপশন এ হবে। ইনপুট বলতে কি? ইনপুট বলতে আমরা যখন পড়ছি, আমরা পড়ছি মানে কি, আমরা যখন কোনো একটা বিষয় জানছি, মনে করো আমরা বই পড়ছি, বই পড়ছি মানে বইয়ের তথ্যগুলো আমার মধ্যে ঢুকছে, ইনপুট হচ্ছে। এবার আমার মধ্যে ধারণা তৈরি হয়ে গেল। আমরা ধরো মনে করো যে আমরা পেঁয়াজের থিওরি পড়ছি, পেঁয়াজের থিওরি পড়ার মাধ্যমে কি হচ্ছে, পেঁয়াজের থিওরি তথ্যগুলো আমার মধ্যে ঢুকছে, ইনপুট হচ্ছে। এবারে সমস্ত তথ্যগুলো ঢোকার পরে পেঁয়াজের যে থিওরি, তার ধারণাটা আমার মধ্যে তৈরি হয়ে গেল। তৈরি হয়ে গেল মানে কি, তৈরি হচ্ছে মানে প্রসেস হচ্ছে। এবারে যখন আমরা ওটাকে প্রয়োগ করছি কোনো জায়গায়, তখন সেটা আউটপুট হয়ে যাচ্ছে। মানে আমি যখন ধরো মনে করো মুখস্থ করে আমি তোমাকে বলছি, তখন সেটা, যখন আমি কাউকে জানাতে পারছি তখন সেটা আউটপুট, আউটপুট হচ্ছে যখন জানাচ্ছি, ঠিক আছে। যখন আমি বুঝছি, সেটাকে মনে মনে আত্মস্থ করার চেষ্টা করছি, সেগুলো হচ্ছে প্রসেস হচ্ছে। তারপরে 6 নম্বর প্রশ্ন, নিচের কোনটিকে উচ্চতর চিন্তার নিদর্শন হিসেবে অভিহিত করা যায়? এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, কিন্তু এর উত্তরটা কি হবে সেটাই বড় প্রশ্ন। নিচের কোনটিকে উচ্চতর চিন্তার নিদর্শন হিসেবে অভিহিত করা যায়? উচ্চতর চিন্তার নিদর্শন, অপশনগুলো দিয়েছে দেখো। জ্যামিতিক সমস্যা সম্পর্কে চিন্তা, পরীক্ষার ফল সম্পর্কে চিন্তা, ঘর সাজাবার চিন্তা, সুস্বাদু খাবারের চিন্তা। মানে কোনটাকে উচ্চতর চিন্তার নিদর্শন, একটু ভাবা উচিত। কোনটা হতে পারে তোমরাও ভাবো। উচ্চতর চিন্তা নিদর্শন কোনটা হবে? আমার মনে হয় যে জ্যামিতিক সমস্যা সম্পর্কে চিন্তা, যেহেতু এটা গাণিতিক বিষয় সেই কারণে বললাম, দেখি কি আছে। হ্যাঁ,
6-এর এ, জ্যামিতিক সমস্যা সম্পর্কে চিন্তা। এবারে 7 নম্বর প্রশ্ন, নিচের কোনটি পারদর্শিতায় ব্যর্থ হওয়ার কারণ? নিচের কোনটায় বলছে পারদর্শিতায় ব্যর্থ, মানে তোমাকে কোনো কোনো কাজ করতে দেওয়া হয়েছে, তুমি ব্যর্থ হয়ে গেছো, তো তার কারণটা কি হতে পারে? মনে না থাকা, পুনরুত্থাপন করতে না পারা, মনোযোগের স্বল্প বিস্তৃতি, সবকটি। তুমি পারলে না, তুমি পরীক্ষা দিতে গেছো, তুমি পারলে না, ফেল হয়ে গেলে, তোমার ব্যর্থ হয়ে গেলে, তার কারণ কি? তোমার মনে ছিল না, পুনরুত্থাপন করতে পারছো না, মনোযোগের স্বল্প বিস্তৃতি, আর সবকটি। কোনটা হতে পারে? এখানে হতে পারে সবকটি হতে পারে, কারণ পুনরুত্থাপন করতে না পারা মানে আমাদের আগে শেখা জিনিসটাকে যদি আমরা বর্তমানে প্রকাশ করতে না পারি, সেটাকে কিন্তু বলা হয় পুনরুত্থাপনের অভাব। আবার মনোযোগের স্বল্প বিস্তৃতি মানে আমরা মনোযোগটাকে খুব বিস্তৃত এলাকা জুড়ে দিতে পারছি না, এই নিরিখে আমি বললাম সবকটি। তো দেখা যাক উত্তর কি আছে। 7, অপশন 7-এ ডি, ডি আছে, ঠিক আছে, ডি আছে। হ্যাঁ, 8 নম্বর প্রশ্নে দেখো কি রয়েছে, নিচের কোনটি চিন্তনের বহিঃপ্রকাশ? মানে আমরা যে চিন্তা ভাবনা করছি তার বহিঃপ্রকাশ কিভাবে হচ্ছে? মানে মনে করো আমি এই মুহূর্তে চিন্তা করছি যে আমি ক্লাসে বসে পরীক্ষা দিচ্ছি, আমি চিন্তা করছি, এই চিন্তাটাকে আমি প্রকাশ করব, তো কিভাবে? ভাষার মাধ্যমে, প্রজ্ঞার মাধ্যমে, প্রয়োগ, কোনটাই নয়। দেখো আমি প্রথম কোশ্চেনটা কিন্তু ডিসকাস করে দিয়েছি, সেই নিরিখে বলাই যায় এর উত্তরটা। এর উত্তরটা হতে পারে ভাষা। চিন্তনে বহিঃপ্রকাশ মানে ভাষা, এটাই হবে, ঠিক আছে। দেখা যাক উত্তর কি আছে। 8-এর না 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 না, 8-এর উত্তরটা নেই, কিন্তু এটা 8-এর উত্তরটা দিয়েছে সি, দিয়েছে সি, চিন্তনের বহিঃপ্রকাশ প্রজ্ঞা, জ্ঞান। চিন্তনের বহিঃপ্রকাশ প্রজ্ঞা বা জ্ঞান, হোক, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো 9-এর দাগের যে প্রশ্ন রয়েছে সেটা কি, নিচের কোনটি চিন্তন প্রক্রিয়া? কোনটি চিন্তন প্রক্রিয়া? অপশন এতে রয়েছে প্রত্যক্ষণ, বিতে রয়েছে স্মৃতি, সিতে রয়েছে কল্পনা, ডিতে রয়েছে সবকটি। কোনটি চিন্তন প্রক্রিয়া? প্রত্যক্ষণ চিন্তন প্রক্রিয়া, নাকি স্মৃতি চিন্তন প্রক্রিয়া, নাকি কল্পনা করা চিন্তন প্রক্রিয়া, সবকটি? এখানে আমার মনে হয় কল্পনা হবে, কল্পনা হতে পারে। প্রত্যক্ষ মানে দেখা, কিন্তু চিন্তন প্রক্রিয়া কোনটা বলেছে? কল্পনা। দেখা যাক উত্তর কি আছে। উত্তর বলেছে ডি, সবকটি। ওহো, সবকটি বলেছে। এটাকে হয়তো কিভাবে নিয়েছে, কল্পনা করছি ধরো মনে কোনো কিছু, স্মৃতিতেই কল্পনা করছি, ঠিক আছে, এটা আমাদের মুখস্থ করতে হবে, ঠিক আছে। চলো চলো এরপরে প্রশ্ন, কারণ বেশি ডিসকাস করা যাবে না। তো যাই হোক, 10 নম্বর প্রশ্নে কি রয়েছে, নিচের কোনটি শিক্ষার্থীর পরীক্ষায় ব্যর্থতার কারণ? অপশন এতে রয়েছে অমনোযোগিতা, বিতে রয়েছে দুর্বল স্মৃতি, সিতে রয়েছে শিখনের অভাব, ডিতে রয়েছে সবকটি। এটা আমরা আগেই করেছি এরকম একটা প্রশ্ন। আশা করবো যে তোমরা সবাই পারবে, আমার মনে হয় সবকটি উত্তর হবে। আশা করবো যে তোমরা সবাই হয়তো সেটাই ভেবেছো। উত্তরটা দেখি কত আছে, ডি, সবকটি হবে, ঠিক আছে। 11 নম্বর প্রশ্নে রয়েছে, শিক্ষার্থীর পারদর্শিতা লাভের জন্য নিচের কোন কার্যাবলী অধিক গুরুত্বপূর্ণ? মানে কোন একটা বিষয়ে পারদর্শিতা লাভ করবে তার জন্য খুব গুরুত্বপূর্ণ কোনটা? পুনরাবৃত্তি, অতিশিখন, ছন্দের আকারে পড়া, সবকটি। শিক্ষার্থীরা পারদর্শিতা লাভের জন্য নিচের কোন কার্যাবলী অধিক গুরুত্বপূর্ণ?
ছন্দের আকারে পড়তে হবে, অতি শিখন করতে হবে, পুনরাবৃত্তি করতে হবে। আমার মনে হয় এ হতে পারে, পুনরাবৃত্তি। পুনরাবৃত্তি তো দরকার। আবার অতি শিখন বলেছে ছন্দের আকারে পড়া, পারদর্শিতা লাভ করবে। এই প্রশ্নগুলোতে সবকটি চান্স থাকে, কিন্তু দেখা যাক কি হয়। হ্যাঁ হ্যাঁ, এখানে অপশন ডি দিয়েছে। হ্যাঁ, সবকটি হবে, সবকটি হবে। বলছে কোনো কাজে পারদর্শিতা লাভের জন্য, মানে আমি সর্বসাকুল্যে আমি মানে কি বলা যায়, সাফল্য লাভ করব। অতি শিখনটা বলি, অতি শিখন হচ্ছে কি জানো তো, মানে আমরা যখন কোনো একটা বিষয় শিখে নিয়েছি, হ্যাঁ মনে করতে পারছি, কিন্তু আরো পড়া বারবার যখন পড়ছি সেটাকে, তো সেটা তার মাধ্যমে আমরা অতি শিখন করছি, মানে দীর্ঘ সময় সেটাকে মনে রাখার জন্য, সেটা ঠিক আছে। আবার পুনরাবৃত্তি মানে বারবার করে পড়া, বারবার করে মনে করো পড়া হয়ে গেছে, তারপরেও যদি আবার পড়ি, সেটাকে বলছি অতি শিখন। ছন্দের আকারে পড়া, সবগুলোই হবে। ঠিক আছে, তো যেটা ভুল হচ্ছে আমরা দেখে নিচ্ছি কোনটা ভুল হচ্ছে। এরপর দেখো 12 নম্বর প্রশ্নে রয়েছে, কোনো শিক্ষার্থী পরীক্ষার কক্ষে পড়া মনে করতে পারে না। বলছে কোনো শিক্ষার্থী পরীক্ষার কক্ষে পড়া মনে করতে পারে না, তার কারণটা কি? অপশন এতে বলছে সঠিক শিখন হয়নি, বিতে বলছে সঠিক শিক্ষণ হয়নি, সিতে বলছে সঠিক নির্দেশনা হয়নি, ডিতে বলছে সঠিক অনুবর্তন হয়নি। কোনটা সঠিক হয়নি? বলে পড়াগুলো তারা মনে করতে পারছে না কেন? সঠিক অনুবর্তন, সঠিক শিখন, না সঠিক শিক্ষণ? শিখন মানে তুমি যেটা শিখছো, তুমি যেটা করছো, আর শিক্ষণ মানে শিক্ষক যেটা করছে। তো এই জায়গায় পেডাগোজির ক্ষেত্রে মূলত যেটা হয়ে থাকে সেটা হচ্ছে কি, যা দোষ সবই শিক্ষকের। ঠিক আছে, এই জায়গায় ছাত্রছাত্রীদের কোনো দোষ কিন্তু ধরা হয় না, বা উচিত না। তো সেই জায়গায় সঠিক শিক্ষণ হয়নি হতে পারে, অথবা সঠিক অনুবর্তন হয়নি, মনে হয় দুটোর মধ্যে কিছু একটা হবে। তো যেহেতু আমরা একটাই অপশনকে চুজ করব আমরা, যে আমার মনে হয় সঠিক শিক্ষণ হবে হয়তো, মানে শিক্ষক মশাই হয়তো ভালোভাবে পড়াতে পারেন, এটা হতে পারে। দেখো কোনো শিক্ষার্থী বলেছে কিন্তু, এই জায়গাটাও কিন্তু খেয়াল করা দরকার। এটা দেখি ডি করি, ডি। ঠিক আছে, সঠিক অনুবর্তন। দেখা যাক কি হয়। 12 হয়ে, ওহো, হ্যাঁ একদম ঠিক ঠিক ঠিক, 12 বলেছি, এই হবে, এই হবে। এই কেন হবে? কারণ বলেছে যে কোনো শিক্ষার্থী একদম ঠিক জায়গায় গেছিল, যে কোনো শিক্ষার্থী কেউ দেখা যায় শ্রেণীকক্ষে মানে পরীক্ষার হলে পড়াগুলো মনে করতে পারছে না। কারণ এখানে হচ্ছে অনুবর্তনের থেকে, হ্যাঁ সঠিক, সে ভালোভাবে মনে রাখতে পারে, তার শিখন অক্ষমতা হয়তো রয়েছে, তার শিখন অক্ষমতা রয়েছে, সে ভালোভাবে শিখতে পারে না। কোনো শিক্ষার্থীর কথা বলেছি যেহেতু, সঠিক শিখন হয়নি, এটাই হবে, এটাই হবে, একদম ঠিক। নিচের কোনটি জ্ঞানের শিখন তত্ত্বের মূল বৈশিষ্ট্য? জ্ঞানের শিখন তত্ত্বের মূল বৈশিষ্ট্য কি? শিখন কাঠিন্যের স্তর অনুসারে উপস্থাপন, শিখনের ইতিহাস অনুযায়ী সজ্জিত, শিখনের প্রয়োজন অনুযায়ী সজ্জিত। নিচের কোনটি জ্ঞানের শিখন তত্ত্বের মূল বৈশিষ্ট্য? 13 এ, শিখন হচ্ছে কাঠিন্যের স্তর অনুসারে উপস্থাপন, এটাই হচ্ছে। তারপরে দেখো 14 নম্বর প্রশ্নে কি রয়েছে, জ্ঞানে নিচের কোন ধরনের শিখনের কথা বলেননি? সাংকেতিক শিখন, দক্ষতামূলক শিখন, নিয়ম শিখন। কি হচ্ছে? সাংকেতিক শিখন, ধারণার শিখন, দক্ষতার শিখন, নিয়ম শিখন। কোন ধরনের শিক্ষণের কথা বলেননি জ্ঞানে? কোনটা হবে ঠিক খেয়াল হচ্ছে না, এটা দেখি কি হবে, দেখি উত্তর দেখি, দেখা যাক। 14 তাই তো, 14 সি বলে, 14 সি, দক্ষতামূলক শিখন।
জ্ঞানের তত্ত্বটা সেভাবে পড়া হয়নি, মনে নেই, সেই কারণে এগুলো অ্যাভয়েড করছি। তো যাই হোক, জ্ঞানে তাহলে শিক্ষণের কোন ধরনের শিক্ষণের কথা বলেনি, দক্ষতামূলক শিক্ষণের কথা বলেনি। সংযোজনবাদ, এটা কিন্তু গুরুত্বপূর্ণ, এটা সবার পড়া উচিত। সংযোজনবাদ, সংযোজনবাদে কি বলেছে, কোনটির উপর গুরুত্ব আরোপ করে? সংযোজনবাদে উদ্দীপক প্রতিক্রিয়া, উদ্দীপক ও প্রতিক্রিয়া সংযোজন কোনোটাই না। আমার মনে হয় উত্তরটা হবে সি। এবার দেখা যাক কি হবে। 15 সি, হ্যাঁ, উদ্দীপক এবং প্রতিক্রিয়ার মধ্যে সংযোগ তৈরি করতে হবে, এটাই হচ্ছে সংযোজনবাদের মূল কথা। ঠিক আছে, তারপরে 16 নম্বর প্রশ্ন রয়েছে, থর্নডাইকের শিখন পদ্ধতি নিচের কোনটির উপর প্রতিষ্ঠিত? থর্নডাইকের, থর্নডাইকের আছে না যে প্রচেষ্টা ও ভুল তত্ত্ব, থর্নডাইকের কিসের উপর প্রতিষ্ঠিত? উদ্দীপক, প্রতিক্রিয়া, স্বাভাবিক প্রতিক্রিয়া, অনুষঙ্গবাদ। বলছে থর্নডাইকের শিখন পদ্ধতি উদ্দীপকের উপর প্রতিষ্ঠিত, প্রতিক্রিয়ার উপর প্রতিষ্ঠিত, না স্বাভাবিক প্রতিক্রিয়ার উপর প্রতিষ্ঠিত, না অনুষঙ্গবাদ? অনুষঙ্গবাদ, দেখা যাক কি হবে। 16 ডি, অনুষঙ্গবাদ হবে। অনুষঙ্গবাদ মানে কি জানো তো? অনুষঙ্গবাদ মানে যেখানে সম্পর্ক রয়েছে, উদ্দীপক এবং প্রতিক্রিয়ার মধ্যে সম্পর্ক থাকবে। মনে করো তোমার খিদে পেয়েছে, তুমি জানো যে বাইরে খাবার, তুমি যদি জানো যে বাইরে খাবার আছে, তখন তুমি বাইরে যাওয়ার জন্য সক্রিয় হবে। কিন্তু তোমার খিদে পেয়েছে, তুমি জানো যে বাইরে গেলে আমি কিছু পাবো না বা বাইরে কিছু নেই, তো সেই জায়গায় কিন্তু তোমার মধ্যে বাইরে যাওয়ার কোনো সক্রিয়তা থাকবে না। অর্থাৎ কি সম্পর্ক থাকবে আর কি, অ্যাকচুয়ালি প্রতিক্রিয়া এবং উদ্দীপকের মধ্যে, সেটাই বলতে চাইছি। থর্নডাইকের শিখনের সূত্রগুলির মধ্যে নিচের কোনটি অধিক গুরুত্বপূর্ণ? থর্নডাইকের যে সূত্রগুলো রয়েছে, 5টি গৌণ সূত্র রয়েছে, 3টি মুখ্য সূত্র রয়েছে। তো সেখানে কোনটা গুরুত্বপূর্ণ? অনুশীলনের সূত্র, উপমানের সূত্র, প্রস্তুতি সূত্র, ফললাভের সূত্র, কোনটা অধিক গুরুত্বপূর্ণ? অধিক গুরুত্বপূর্ণ কোনটা, কোনটা হবে? অনুশীলনের সূত্র, অনুশীলনটাই করি, দেখা যাক কি হয়। 17 না, 17 ডি বলছে ফললাভের সূত্র। ফললাভের সূত্র হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, বলছে থর্নডাইকের শিখনের সূত্রগুলির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বা অধিক গুরুত্বপূর্ণ ফললাভের সূত্র। ফললাভের সূত্রটা বলি, ফললাভের সূত্রটা হচ্ছে কি না, উদ্দীপক এবং প্রতিক্রিয়ার মধ্যে সংযোগ সাধনের ফলে, মানে সংযোগ সাধন যদি প্রাণীটিকে অধিক তৃপ্তি দেয়, তাহলে তাদের মধ্যে সংযোগটা দৃঢ় হয়। আবার উদ্দীপক এবং প্রতিক্রিয়ার মধ্যে যে সংযোগটা তৈরি হলো, তার ফলাফল যদি প্রাণীটির কাছে তৃপ্তিদায়ক না হয়, তাহলে সেই সংযোগ কিন্তু ব্যর্থ হয়ে যায়, খুব শীঘ্রই শিথিল হয়ে যায়। মানে এটাকেই বলতে চাইছে আর কি। ফললাভের সূত্র মানে এটাই যে, মনে করো যে আমরা থর্নডাইকে যে পরীক্ষাটা দেখেছি, বিড়ালের যে পরীক্ষাটা, তো সেই জায়গায় মনে করো বিড়ালের সঙ্গে খাওয়ারের যে সম্পর্কটা ছিল, সেখানে মনে করো বিড়ালটি খাঁচা থেকে বেরিয়ে এসে খাবারটা খেলো, সেখানে উভয়ের মধ্যে তীব্র, মানে বিড়ালটি খাবার পাওয়ার সঙ্গে সঙ্গে ভীষণ খুশি, তো সেই জায়গায় ফলাফলটা কিন্তু সঠিক ছিল, মানে উন্নত পর্যায়ে ছিল, তার তৃপ্তিদায়ক ছিল, তো সে কারণে সে কিন্তু খুশি হয়েছিল। আর যদি ওখানে মনে করো যে বিড়ালটি খাবার পাওয়ার পরেও সে তৃপ্তি পায়নি, তো সেই জায়গায় তার কিন্তু উদ্দীপক এবং প্রতিক্রিয়ার মধ্যে যে উদ্দীপক এবং যে তোমার প্রাণীটার মধ্যে যে হলো, সংযোগ হলো, সেটা কিন্তু খুব সহজেই বিনষ্ট হয়ে যাবে, খুব সহজেই ভেঙে যাবে সেই সম্পর্কটা। সেটাই বলছে আর কি, ফললাভের সূত্র এটাই।
এবার 18টা বলছি, দেখো নিচের কোনটি এস টাইপ অনুবর্তন? এস টাইপ মানে কি? এস টাইপ মানে হচ্ছে ক্লাসিক্যাল কন্ডিশন, যেটা প্রাচীন অনুবর্তন তত্ত্ব। ঠিক আছে, এখানে দেওয়াই আছে প্রাচীন অনুবর্তন তত্ত্ব, আশা করি এটাই হবে প্রাচীন অনুবর্তন। এস টাইপ আর টাইপ, ঠিক আছে। এস টাইপ হচ্ছে প্রাচীন অনুবর্তন তত্ত্ব, আর টাইপ হচ্ছে সক্রিয় অনুবর্তন তত্ত্ব। মনে রাখবে এটা, হ্যাঁ, আশা করবো এটাই আছে 18। হ্যাঁ, নিচের কোনটি এস টাইপ অনুবর্তন তত্ত্ব? বলা হয়। এবারে দেখো 19 নম্বর প্রশ্ন রয়েছে, গেস্টাল্ট কথার অর্থ কি? অপশন এতে রয়েছে প্রকৃতি, বিতে রয়েছে আকৃতি, সিতে রয়েছে বিকৃতি, ডিতে রয়েছে সামগ্রিক ধারণা। গেস্টাল্ট শব্দের অর্থ হচ্ছে আকৃতি, আকার, অবয়ব, ঠিক আছে। গেস্টাল্ট 19 ডি বলছে সামগ্রিক ধারণা। গেস্টাল্ট বাদ অ্যাকচুয়ালি সামগ্রিক ধারণা, গেস্টাল্ট বাদে সামগ্রিক ধারণার কথা বলে, ঠিক আছে, কিন্তু সেই জায়গায় সামগ্রিক ধারণা, গেস্টাল্ট শব্দের অর্থ সামগ্রিক ধারণা দিয়েছে। অবয়ব বলতে অ্যাকচুয়ালি এখানে দেখো দুটো প্রশ্ন কাছাকাছি একই, হয়তো সামগ্রিক ধারণাটাই হবে হয়তো। কারণ কি, গেস্টাল্ট মানে যদি আমি কোনো কিছুর অবয়ব বলি, অবয়ব বলতে কিন্তু আমরা সামগ্রিক ধারণাটার কথাই বলছি। মনে করো একটা বক্স, একটা বক্স বা একটা মানুষ, মানুষ মানুষ যদি বলি আমরা, তাহলে আমাদের মনের মধ্যে মানুষের একটা সামগ্রিক ধারণা ভেসে ওঠে। আমরা যদি বলি মানুষ, সেই জায়গায় মানুষের একটা সামগ্রিক ধারণা আমাদের মধ্যে ভেসে ওঠে। সেখানে হাতও থাকবে, পাও থাকবে, চোখও থাকবে, মুখও থাকবে, না আমরা যে মনে মনে যে মানুষের কথাটা ভাবছি। অর্থাৎ আমার মনে হয় সেই ক্ষেত্রে যেহেতু আকৃতি এবং সামগ্রিক ধারণা রয়েছে, সেখানের মধ্যে সামগ্রিক ধারণাটাই কিন্তু বেশি পজিটিভ। তো সেই জায়গায় আমাদের যেহেতু সবচেয়ে বেশি পজিটিভ সামগ্রিক ধারণা, তো এটাই দিতে হবে। আকৃতিটাও কিন্তু কাছাকাছি আছে, কিন্তু সামগ্রিক ধারণাটা হচ্ছে রাইট অ্যান্সার হবে। এবার দেখো 20তে কি রয়েছে, গেস্টাল্টরা নিচের কোনটির উপর বেশি গুরুত্ব দিয়েছেন? অপশন এ সংবেদন, বি প্রশিক্ষণ, সি ঘটনা, ডি নিয়ম। কোনটা হবে? গেস্টাল্টরা কিন্তু অ্যাকচুয়ালি সম্পূর্ণ বিষয়টা বলেছেন, গেস্টালবাদীরা এটাই বলছেন যে সমগ্র বিষয়টাকে আমাদের কিন্তু দেখতে হবে এবং বুঝতে হবে, তারপর কি হবে আমাদের মধ্যে হঠাৎই সমাধান সূত্রটা চলে আসবে। সেটাই হচ্ছে গেস্টালবাদের মূল কথা। তো সেই জায়গায় প্রত্যক্ষণ মানে যেহেতু দেখা, আমার মনে হয় প্রত্যক্ষণ হবেই। আশা করবো যে তোমরাও ওটা ভেবেছো, অথবা তোমরা, আমার মোটামুটি এটুকুই ভেবেছি নিজেদের মতো যে প্রত্যক্ষণ হবে। 20তে কি আছে দেখা যাক। বি, 20তে বি আছে প্রত্যক্ষণ। আচ্ছা, গেস্টাল্ট মনোবিদরা কোন ধরনের সিদ্ধান্তে গুরুত্ব আরোপ করেছেন? অন্তর্দৃষ্টি, প্রত্যক্ষণ, সমগ্রতাবাদ, সবকটি। দেখো এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ জায়গা, গেস্টালবাদ যদি তোমরা থিওরিটা পড়ে থাকো তাহলে কিন্তু এটা খুব সহজেই উত্তর দেওয়া যায়। গেস্টালবাদীরা অন্তর্দৃষ্টির কথা বলেছে, অন্তর্দৃষ্টি এই কারণে বললাম যেটা, যে কোনো একটা সমস্যাকে আমরা সম্পূর্ণ সমস্যাটাকে দেখলাম, হঠাৎই আমার মনের মধ্যে একটা সমাধান সূত্র চলে এলো। মানে দেখো আমরা পুরো বিষয়টাকে দেখলাম, মানে প্রত্যক্ষণ করলাম, আমরা সম্পূর্ণ বিষয়টাকে প্রত্যক্ষণ করলাম, হঠাৎই আমার মধ্যে একটা চলে এলো উত্তর, সঠিক উত্তরটা আমার মধ্যে চলে এলো, সঠিক সমাধানের উপায়টা আমার মধ্যে চলে এলো, অর্থাৎ অন্তর্দৃষ্টি জাগ্রত হলো। এই সমগ্র ব্যাপারটাকে বলা হচ্ছে সমগ্রতাবাদ। তাহলে দেখো এই তিনটে যে অপশন এ, বি এবং সি, এটা কিন্তু রিলেটেড, তো সেই জায়গায় ডি হওয়া স্বাভাবিক। দেখা যাক কত আছে, 21 ডি। ঠিক আছে, ডি হবে উত্তর। 22 থেকে প্রশ্ন, নিচের কোনটি অনুবর্তনের সাহায্য করা যায়? নিচের কোনটি অনুবর্তনের সাহায্য করা যায়? অনুবর্তন মানে কি, প্রাচীন অনুবর্তন তত্ত্ব মানে অনুবর্তনের মাধ্যমে আমরা করতে পারি। ঠিক আছে, বারবার করার মাধ্যমে, বারবার কোনো একটা কাজ আমরা করছি, বারবার কোনো একটা বিষয় আমরা পড়ছি, পড়ে সেটাকে মাথার মধ্যে রাখার চেষ্টা করছি, সেটাই অনুবর্তন। যেমন আমরা অভ্যাস গঠনের ক্ষেত্রে, নাম তোলার ক্ষেত্রে, ঠিক আছে, এগুলো কাজে লাগে। তো সে জায়গায় এখানে কি কি দিয়েছে দেখি। দেখো এতে রয়েছে সু অভ্যাস গঠন, বি তে রয়েছে না, এখানে এটা রেজাল্ট করতে হবে। সু অভ্যাস গঠন, বি তে রয়েছে প্রক্ষোভ দূরীকরণ, সি তে রয়েছে অক্ষর গঠন, ডি তে সবকটি। অনুবর্তন থিওরি পড়লে আমার মনে হয় এটা উত্তর দেওয়া যায়, এটা হবে সবকটি। কারণ কি, সু অভ্যাস গঠন তো অবশ্যই হবে,
বারবার শিশুদের অভ্যেস করাতে হয়। মনে করো শিশু, ছোট ছোট শিশু, তারা মনে করো তারা খুব ছোট ছোট শিশু, তাদেরকে প্রথমে যে সাধারণ যে লাইফস্টাইলের যে জিনিসগুলো, মানে প্রতিনিয়ত যে ব্রাশ করা যে শেখাতে হয়, তারা প্রত্যেকদিন তাদের প্রতিনিয়ত বলতে হয় যে ব্রাশ কর ব্রাশ কর, তারা একসময় দেখা যায় যে নিজেরা ব্রাশ করছে। তো সে জায়গায় অভ্যেস গঠনে, প্রক্ষোভ দূরীকরণে একই রকম, বারবার শাস্তির ভয় দেখিয়ে হোক, তাদের পুরস্কার দেওয়ার লোভ দেখিয়ে হোক, তাদেরকে পড়াশোনার মধ্যে আনা হয়। আবার অক্ষর গঠন, মনে করো যে শিশুকে লেখানো হচ্ছে যে অ লেখো অ লেখো, তাদের বারবার সেই অটাকেই প্র্যাকটিস করানো হয়, প্র্যাকটিসের ফলে সে ধীরে ধীরে শিখতে পারে। তো সেই জায়গায় সবকটি হওয়ার আশা করি হবে। 22 ডি, ঠিক আছে, সবকটি কি হলো গো? হ্যাঁ, সবকটি। এবারে 23 দাগের প্রশ্ন রয়েছে, দেখো নিচের কোনটি আর টাইপ? প্রথমে কিন্তু এক জায়গায় বলেছিলাম যে আর টাইপ অনুবর্তন কোনটা, আশা করি মনে আছে। আর টাইপ অনুবর্তন হবে কোনটা? এখানে রয়েছে কি প্রাচীন অনুবর্তন, সক্রিয় অনুবর্তন, এ এবং বি কখনোই হবে না এটা, আবার বলেছে কোনোটাই নয়। তো সেই জায়গায় অপশন বি হবে, ঠিক আছে, সক্রিয় অনুবর্তনই হবে। 24 নম্বর প্রশ্ন রয়েছে, দেখো স্কিনারের সক্রিয় অনুবর্তন কোন শিখনের সূত্রের উপর নির্ভরশীল? স্কিনারের সক্রিয় অনুবর্তন, ভাবো স্কিনারের সক্রিয় অনুবর্তন, যেখানে স্কিনার ইঁদুরের উপরে পরীক্ষাটা করেছিলেন, সেটা কোন নীতির উপর রয়েছে? এখানে রয়েছে কি প্রস্তুতি সূত্র, বিতে রয়েছে অনুশীলনের সূত্র, সিতে রয়েছে ফললাভের সূত্র, ডিতে রয়েছে প্রতিক্রিয়া সূত্র। স্কিনারের অনুবর্তন কোন শিখনের সূত্রের উপর ভিত্তি? স্কিনার কি করেছিলেন অ্যাকচুয়ালি? এটা অনুশীলনও ছিল, প্রতিক্রিয়াও ছিল, প্রস্তুতি, সক্রিয়তা। কোনটা হবে? স্কিনার যদি হয় তাহলে প্রত্যেকটি সক্রিয়তার উপরে, তো সেই জায়গায় ফললাভের সূত্র হতে পারে, কি হবে দেখা যাক এটা কত হবে। 24 সি বলেছে, ফললাভ রয়েছে, ফললাভ, ঠিক আছে, ফললাভের সূত্র। হ্যাঁ, 25 নম্বর প্রশ্নে দেখো কি রয়েছে, অন্তর্দৃষ্টিমূলক শিখনে কোন প্রক্রিয়া অধিক সম্পর্কযুক্ত? অন্তর্দৃষ্টিমূলক শিখন ওই যে গেস্টাল্টবাদ, সামান্যীকরণ, পৃথকীকরণ, সাধারণ গঠন, সামান্যীকরণ ও পৃথকীকরণ। এটা মনে হয় সামান্যীকরণ পৃথকীকরণ দুটোই হবে, সামান্যীকরণ পৃথকীকরণ দুটোই হবে, সামান্যীকরণ পৃথকীকরণ, সামান্যীকরণ লাগে তো, হঠাৎই আমার মধ্যে একটা আইডিয়া চলে এলো, কোনটা হবে? ধারণা গঠন হবে। সামান্যীকরণ পৃথকীকরণ, এখানে সামান্যীকরণ দুটোই হবে, দেখা যাক 25 কি আছে, 25 ডি, সামান্যীকরণ পৃথকীকরণ, ঠিক আছে। 26 দাগের প্রশ্ন রয়েছে, নিচের কোনটি গেস্টাল্টবাদীদের প্রতিবর্ত শিখনে বৈশিষ্ট্য? প্রতিবর্ত শিখনের বৈশিষ্ট্য কোনটা? প্রতিবর্তিত, প্রত্যক্ষণ, উদ্দীপক এবং প্রতিক্রিয়া পৃথকীকরণ, সামগ্রিক বোধ, সবকটি। নিচের কোনটি গেস্টাল্টবাদীদের ভুল বললাম গো, প্রবর্তিত বলেছে, প্রবর্তিত মানে তাদের যে তারা যে মানে তারা যে গেস্টাল্টবাদ যে থিওরিটা প্রকাশ করেছিল, তত্ত্বটা, তার বৈশিষ্ট্যটার কথা বলছে আর কি। সামগ্রিক বোধ, উদ্দীপক এবং প্রতিক্রিয়াকে পৃথক করা, পৃথকীকরণ, প্রতিবর্তিত, কোনটা হবে?
সামগ্রিক বোধ আমার মনে হয়, তারপরে দেখা যাচ্ছে যেটা হবে সেটা নেবো আমরা। ডি 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 বলেছে। এখানে হয়তো হবে পরিবর্তিত প্রতিক্রিয়া পৃথিবী কোনোটাকে নিয়েছিলাম কিছুটা, কিন্তু এটাকে রেখে দিচ্ছি। যাই হোক, এটা সলভ করতে হবে, ঠিক আছে। 87 দাগের ঠিক আছে, দেখো নিচের কোনটি গেস্টালবাদীদের মতে শিক্ষণ পদ্ধতি হিসেবে গণ্য করা হয়? গেস্টালবাদীদের মতে শিক্ষণ পদ্ধতি শ্রেণীকক্ষে বিষয়বস্তু সামগ্রিকভাবে উপস্থাপন, শিক্ষার্থীদের সামনে সমস্যামূলক পরিস্থিতির উপস্থাপন, এই কারণে যে সামগ্রিক প্রত্যেকটাকে একটা জিনিস বলতে হবে, সামগ্রিক সামনে সমস্যামূলক পরিস্থিতির উপস্থাপন। সমস্যামূলক পরিস্থিতি মানে শিক্ষার্থী পুরো সমস্যাটা কিন্তু বিচার করতে না, তো সেই জায়গায় মনে সবকটি হবে। দেখা যাক কি হয়, ডি হবে, ঠিক আছে, ডি হবে। তারপরে দেখো কি আছে দেখি, আপনি তাকে যে বৌদ্ধিক মানচিত্রের ধারণা দেয়। বৌদ্ধিক মানচিত্র প্যাভলভ, থর্নডাইক, স্কিনার কোনটাই তো হবে না, মানে টলম্যানটা একটু আলাদা লাগছে, এটাই দেই, কারণ এদের সম্পর্কে কিছুটা জানি। প্যাভলভ হচ্ছে প্রাচীন অনুবর্তন তত্ত্ব শুরু মানে আবিষ্কার করেছেন, আবার হচ্ছে থর্নডাইক তো প্রচেষ্টাভুল তত্ত্ব, স্কিনার সক্রিয় অনুবর্তন, তো সেই জায়গায় টলম্যানটাই বাকি আছে। দেখা যাক কি হয়। 28 তো হ্যাঁ ডি। এটা মনে রাখবে সবাই যে বৌদ্ধিক মানচিত্রের ধারণা কিন্তু দেন টলম্যান, বৌদ্ধিক মানচিত্রের ধারণা দেন টলম্যান, এটা মনে রাখতে হবে। শিক্ষাবিদগণের মতে চিন্তন হলো মনের ড্যাশ পরিচায়ক, অস্বস্তির পরিচায়ক, অস্তিত্বের পরিচায়ক, ও অবনতির পরিচায়ক, অসামঞ্জস্যের পরিচায়ক। দেখো এই প্রশ্নটা শুনে যদি কঠিন লাগে, এখানে একটা কাজ করতে পারি আমরা কিন্তু প্রত্যেকটা অপশনকে যাচাই করবো যে কোনটা কোনটা হবে না, সেটা বাদ দেবো। দেখো আমরা যখন চিন্তা করছি, আমরা তো যে কোনো সমস্যাকেই আমরা প্রথমে চিন্তা করি, তো সেই জায়গায় আমার মনে হয় যে চিন্তা করাটা কিন্তু খারাপ কোনো কাজ নয়। যদি মনে করি খারাপ কাজ নয়, তাহলে সেটা মনের অসামঞ্জস্যতা হবে না, অবনতিও হবে না, আবার অস্বস্তিও হবে না, তাই না? মানে কোনো একটা কাজ করতে হলে চিন্তা করতে হবে, তাহলে সেটা অস্বস্তি কেন হবে? আমাদের চিন্তা করতেই হবে, ঠিক আছে। এই যেমন মনে করো আমরা একটা প্রশ্নের সমাধান করছি, তাহলে সেখানে চিন্তা তো করছি, এটা তো অস্বস্তির কোনো ব্যাপার না। আর একটা কিন্তু হচ্ছে অস্তিত্ব, যে মনের অস্তিত্বের পরিচয়, যে আমাদের মন বলে কোনো একটা জায়গা আছে, আমরা সেখানে চিন্তা করছি, মনে তো হয় বি হবে এই জায়গা থেকে। তো দেখা যাক কি হবে। 29 বি, হ্যাঁ বি হবে, বি হবে এটা একটু, হ্যাঁ। 30 নম্বর প্রশ্ন রয়েছে, দেখো চিন্তন কি? অপশানে দিয়ে রয়েছে যে কোনো সমস্যা সম্পর্কে গভীর আলোচনা, বিশ্লেষণ সংশ্লেষণের মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছানো, কোনো মনের জটিল বহিঃপ্রকাশ, যে কোনো জ্ঞানদায়ক অবগতি। কোনটা হতে পারে? বলতে যে কোনো সমস্যা সম্পর্কে গভীর আলোচনা, সেটাই কি চিন্তন? বিচার বিশ্লেষণের মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছানো, সেটাই চিন্তন? মনের জটিল বহিঃপ্রকাশ, সেটা চিন্তন? যে কোনো জ্ঞানদায়ক অবগতি, কোনটা হবে? সংশ্লেষণটা আমি নিচ্ছি, দেখা যাক কোনটা আছে, তোমরাও ভেবে নাও যে কোনটা নেবে। দেখা যাক কি হয়। এ হো, 30 ডি বলছে যে কোনো জ্ঞানদায়ক অবগতি, যে কোনো জ্ঞানদায়ক অবগতি। জ্ঞানদায়ক অবগতি বলেছে আর কি। এটা মনে রাখতে হবে আমাদের যে চিন্তন তাহলে কি যে কোনো জ্ঞানদায়ক অবগতি, সংশ্লেষণ বিশ্লেষণের মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছানো, এটা চিন্তন নয়। আমি বাদ দিয়েছিলাম প্রথমত, কিন্তু ওটাকেই পরে নিয়েছি, যেহেতু ভুলে গেছি, কিছু করার নেই, মনে রাখতে হবে, আমরা সবাই প্র্যাকটিস করছি এখানে। আচ্ছা 31 নম্বর প্রশ্ন রয়েছে নিচের কোনটি চিন্তনের অংশ নয়? কোনটি চিন্তনের অংশ নয়?
আমরা যে চিন্তা করছি তার মধ্যে পড়ে না। প্রত্যক্ষণ, স্মৃতি, কল্পনা, বিকাশ চিন্তনের অংশ নয় আমার মনে হয়। দেখো, প্রত্যক্ষণ মানে আমি দেখছি, কল্পনা তো হবে, স্মৃতি তো হবে অবশ্যই, তাহলে বিকাশ আর প্রত্যক্ষণের মধ্যে যে কোনো একটা হবে না। প্রত্যক্ষণকে আমি নিতে পারি, চিন্তনের বলছি নিচের কোনটি চিন্তনের অংশ নয়? বিকাশ, বিকাশটা হবে ডি। দেখা যাক কি হয়। 31 ডি, ডি হবে, ঠিক আছে, ডি। এরপর দেখো 32 নম্বর প্রশ্নে, উচ্চতর চিন্তনের উৎস কি? উদ্দেশ্য কি? উদ্দেশ্য কি? উচ্চতর চিন্তনের উদ্দেশ্য কি? বিষয়হীন চিন্তা করা, বিষয় জ্ঞানে সংশ্লেষণ করা, সমস্যা সমাধান করে সম্পূর্ণতার দিকে এগোনো, জ্ঞান সামগ্রীর মধ্যে শূন্যতা সৃষ্টি। উচ্চতর চিন্তন করছে, তার মূল কারণটা কি? সিটা নেই, সি বললাম, ঠিক আছে, আমার দিক থেকে সি নিলাম, তোমরা দেখো কি আছে দেখি। হ্যাঁ, সি, 32-এর সি, ঠিক আছে। 33-এ কি রয়েছে? চিন্তনের ক্ষেত্রে কোনটি প্রয়োজন? আচ্ছা, এখানে বলে রাখি যে তোমরা যারা দেখছো বা প্র্যাকটিস করছো, তোমরা চাইলে শেষে তোমাদের কটা ঠিক হলো বা কটা ভুল হলো সেটা কিন্তু জানাতে পারো, ঠিক আছে, কমেন্টে। 33 নম্বর প্রশ্ন রয়েছে কি, চিন্তনের ক্ষেত্রে কোনটি প্রয়োজন? অপশন এতে রয়েছে প্রসারিত প্রক্ষোভ, ইচ্ছা প্রণোদিত মনোযোগ, মানসিক বিস্তৃতি, উত্তম স্মৃতি। দেখো, প্রসারিত প্রক্ষোভ, মানসিক বিস্তৃতি, উত্তম স্মৃতি, আমার তো মনে হয় বি হওয়াটা স্বাভাবিক। ইচ্ছা প্রণোদিত মনোযোগ মানে আমি ইচ্ছে করে, মানে কোনো একটা চিন্তনকে আমি ইচ্ছে করেই মনোযোগে, মানে আমার চিন্তা করছি কোনো একটা বিষয়কে, ইচ্ছে করেই চিন্তা করছি, সেখানে ইচ্ছার প্রয়োজন রয়েছে। আমার মনে হয় যে এই দিক থেকে আমি মনে করি আমার মনে হয় বিটা হবে। দেখে নিচ্ছ সবাই আশা করি। তো চলো অ্যান্সারটা দেখা যায় কি আছে। 33-এর বি, ইচ্ছা প্রণোদিত মনোযোগ। এবার 34-এ রয়েছে কি, শিখন হলো ড্যাশ দ্বারা আচরণ পরিবর্তন, ড্যাশ দ্বারা আচরণের পরিবর্তন। শিখন হলো ড্যাশ দ্বারা আচরণের পরিবর্তন। আমরা যে শিখছি কিসের মাধ্যমে আচরণের পরিবর্তন? বুদ্ধি, প্রক্ষোভ, সামাজিকতা, অভিজ্ঞতা। আমরা যে শিখছি কোনো বিষয়টা, তো সেটা হচ্ছে কিসের মাধ্যমে পরিবর্তন হচ্ছে, কিসের মাধ্যমে আচরণের পরিবর্তন হচ্ছে? এটা খুব সহজ প্রশ্ন, ঠিক আছে। মনে হয় যেটা, আমার মনে হয় বুদ্ধি, তো দেখো বুদ্ধি হচ্ছে অভিজ্ঞতা অর্জনের একটা প্রক্রিয়া, ঠিক আছে। বুদ্ধি থাকলেই তোমার শিখন হবে এমন নয়। অনেকের ভালো বুদ্ধি আছে কিন্তু তারা সঠিক জায়গায় সঠিক কাজ করতে পারে না, এমনও হয়। প্রক্ষোভে না, প্রক্ষোভ হতে পারে না, সামাজিকতা হতে পারে না, এগুলো অনেক বড় বড় জায়গা। এখানে অভিজ্ঞতাটাই হবে, অভিজ্ঞতাই হবে। দেখা যাক কি আছে আগে। 34, তাই তো, 34-এ ডি, অভিজ্ঞতাই হবে। দেখ, অভিজ্ঞতার মাধ্যমে কিন্তু আমরা আচরণের পরিবর্তন করি। তো এর পরের যে প্রশ্নটা রয়েছে সেখানে কি রয়েছে দেখো, 35 নম্বর প্রশ্ন, যখন ব্যক্তি তার সামনে উপস্থিত কোনো ঘটনা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, মনোযোগ সহকারে শোনো। যখন ব্যক্তি তার সামনে উপস্থিত কোনো ঘটনা, তথ্য বা ধারণার পরীক্ষামূলক অনুসন্ধানের মাধ্যমে বিষয়ের মূল ভাবকে আয়ত্ত করে জ্ঞান অর্জন করে, তখন তাকে বলে ড্যাশ শিখন। তাহলে যখন ব্যক্তি তার সামনে উপস্থিত কোনো ঘটনা, তথ্য, ধারণা পরীক্ষামূলক অনুসন্ধানের মাধ্যমে, হ্যাঁ, সমস্যা সমাধান পদ্ধতি অনুসরণ করে বিষয় সম্পর্কে মূল ভাব আয়ত্ত করছে বা জ্ঞান অর্জন করছে। মনে করো কোনো একটা, এই যে ধরো আমাদের গুজরাটে আহমেদাবাদে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, ভয়ঙ্কর এবং দুর্ভাগ্যজনক ঘটনা। তো তার যে সমস্যা সমাধান, আমরা যারা দায়িত্বে রয়েছে তারা বিভিন্ন সমস্যাগুলোকে সমাধান করার চেষ্টা করছে, খুঁজছে কিভাবে হয়েছে, কি ব্যাপার। তাহলে সেগুলো পুরো পাওয়ার পরে যখন আমরা পুরো ধারণাটাকে জেনে নিলাম, তখন সেটা হচ্ছে কি ধরনের শিখন? তথ্যগত, ধারণাগত, সংযোগ, পদ্ধতিগত শিখন, কোনটা? কোনটা হবে?
ধারণা শিখন হতে পারে। হ্যাঁ, দেখা যাক সি আছে না কি আছে, দেখা যাক। 35 না গো, 35-এর এ আছে, 35-এর এ দিয়েছে। তথ্যগত শিখন, এই যে আছে না, এই যে সমস্যা সমাধান পদ্ধতি অনুসরণ করে, মানে বিভিন্ন তথ্যগুলোকে দরকার, তথ্যগুলোর মাধ্যমে সমাধান করা যায়। সমাধান এখানে সবচেয়ে সঠিক উত্তরটা নেওয়া হবে, ঠিক আছে। পেডাগোজিক্যাল প্রশ্নের উত্তরগুলো খুব কাছাকাছি হয়, তো সেই জায়গা থেকে তথ্যগত শিখন হবে আর কি। তথ্যের ভিত্তিতে যেহেতু আমরা পুরো বিষয়টাকে জেনেছি, সেহেতু হচ্ছে এটাকে তথ্যগত শিখন বলে। ঠিক আছে, চলো তারপরে প্রশ্ন। নিচের কোন ধরনের শিখনকে অনুবর্তনের শিখনের একটি রূপ বলা যায়? নিচের কোন ধরনের শিখনকে অনুবর্তন শিখনের একটি রূপ বলা যায়? তথ্যগত শিখন, সংযোগ শিখন, ধারণা শিখন, নীতিগত শিখন। বাবা, কি প্রশ্ন, কি বলছে, নিচের কোন ধরনের শিখনকে অনুবর্তন শিখনের একটি রূপ বলা যায়? তথ্যগত শিখন হবে কি? অনুবর্তন শিখনে বলেছি, কিন্তু অনুবর্তন মানে যেখানে অভ্যাস থাকবে, যেখানে বারবার ব্যাপারটা থাকবে। সংযোগ, প্রচেষ্টা ভুল, সংযোগমূলক হতে পারে, জানো তো। সামান্য ধারণা শিখন আছে, তথ্যগত শিখন আছে, ধারণা শিখন আছে, সংযোগ আছে, নীতিগত। মনে হচ্ছে সংযোগটা হলে হতে পারে, সংযোগ আমার দিক থেকে সংযোগ। ঠিক আছে, দেখা যাক কি হয়। 36-এর সি, সংযোগ হবে, সংযোগ। হ্যাঁ, সংযোগ। কেন সংযোগ? কারণ আমরা যদি দেখি কোনো একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম, ধরো আমরা সমাধান করছি, প্রথমে হলো না, আবার চেষ্টা করলাম, আবার হলো না, আবার চেষ্টা করলাম, হয়তো শেষে হয়ে গেল, তাহলে আমরা পেরে গেলাম। যদি নাও হয়, যদি আমরা ব্যর্থও হই, তো পরে আমরা কোনো না কোনো ভাবে যদি আবার আমরা ওর সমাধান সূত্রটা পাই কোনোভাবে, তো সেটা কিন্তু তার পেছনে এই অনুশীলনগুলো দায়ী। অনুশীলনের কারণে কিন্তু আমরা অতদূর পর্যন্ত যেতে পেরেছি, সেজন্য বলা হচ্ছে সংযোগ শিখন। কারণ এখানে উদ্দীপক এবং প্রতিক্রিয়ার মধ্যে সংযোগ তৈরি হয়। আমরা যদি উত্তরটা করতে পারি, তাহলে আমাদের মধ্যে একটা তৃপ্তিদায়ক পরিস্থিতি সৃষ্টি হয় এবং আমাদের মধ্যে একটা আনন্দের সঞ্চার ঘটে। তারপরে আমাদের যে আচরণগত যে পরিবর্তন দেখা যায়, সেটাই হচ্ছে প্রতিক্রিয়া। ঠিক আছে, আচ্ছা, সাইকেল চালানো শেখা কোন ধরনের শিখনের উদাহরণ? তথ্যগত, সামান্যীকরণ, পদ্ধতিগত, নীতি ও সূত্র। সাইকেল চালানো শেখা কোন ধরনের শিখন? তথ্যগত বলছে, নীতি ও সূত্র বলছে, সামান্যীকরণ, পৃথকীকরণ। সাইকেল চালানো শিখছি, কি হবে? তথ্যগত তো হবে না বলে মনে হয়, যেটা আমি মানে করার চেষ্টা করছি নিজের মধ্যে, তোমরা চেষ্টা করো। সামান্যীকরণ হবে কি? সামান্যীকরণ হবে না এখানে, সামান্যীকরণ করা না, নীতি ও সূত্রটাকে মনে হলো বেশি। পদ্ধতিগত, পদ্ধতিটাই হবে নাকি? পদ্ধতিটাই নেই, দেখা যাক কি হয়। 37-এর ডি, পদ্ধতিগত। সাইকেল চালানোর একটা পদ্ধতি রয়েছে মনে করেই কিন্তু আমি পদ্ধতিটা দাগ দিয়েছি, দেখলাম ঠিক আছে মোটামুটি। যাই হোক, তার পরবর্তী প্রশ্ন, এই প্রশ্নগুলো খুব আছে। এর পরবর্তী যে প্রশ্নটা 38 নম্বর যে কোশ্চেন, এটা কিন্তু ইম্পর্টেন্ট। এখানে বলেছে একজন শিক্ষার্থীকে বলা হলো হাতের কাজ শেষ করলেই চকলেট পাবে, তখন শিক্ষার্থীর কাজ শেষ করার প্রবণতা বেড়ে গেল ও কাজ ভালোভাবে সম্পন্ন হলো, এটি কোন ধরনের শিখন? এই ধরনের কোশ্চেন গুলোই থাকে কিন্তু পরীক্ষায়। এটা বলেছি দেখো, পদ্ধতিগত শিখন, প্রয়োজনীয় প্রশ্ন তোমরা আরেকবার পড়তে পারো। তথ্যগত, সংযোগ, নীতি ও সূত্রের শিখন। কি হবে? সংযোগমূলক শিখন, সংযোগই দিই, দেখা যাক কি হয়। 38 ডি, সংযোগমূলক শিখন। সংযোগ মানে এখানে উদ্দীপক এবং প্রতিক্রিয়ার মধ্যে সংযোগ। দেখো এখানে বলছে শিক্ষার্থীকে চকলেট দেওয়া, মানে এটাকে রিএনফোর্সমেন্ট বলা হয়, রিএনফোর্সমেন্ট করা হলো তাকে, তাকে হচ্ছে কিছু একটা দেওয়া হবে বলে তাকে
তার মধ্যে আগ্রহটা তৈরি করা হলো। আমরা বলি না যে তুমি এই সমাধানটা করে দাও, তোমাকে তাহলে এখনই ছুটি করে দেওয়া হবে, তাহলে সে তাড়াতাড়ি করে সেই সমাধানটা করার চেষ্টা করবে, কোনো একটা সমস্যার সমাধান। তা সেটাকেই অ্যাকচুয়ালি বলা হচ্ছে আর কি এখানে। 39 নম্বর প্রশ্নে রয়েছে, দেখো কোনটি সঠিক? উদ্দীপনা প্লাস প্রতিক্রিয়া সমান আচরণে পরিবর্তন, গুণিতক বলেছে, আবার অসমান চিহ্ন দিয়েছে, আবার এটাকে আলফা চিহ্ন নাকি একটা দিয়েছে। তো যাই হোক, এখানে উদ্দীপক এবং প্রতিক্রিয়া প্রভাবে কি হয়, আবার এখানে বলেছে কিন্তু একটা জিনিস, আচরণে পরিবর্তন বলেছে প্রথমেরটায়, দ্বিতীয়টাতে বলেছে গুণিতক যেটাতে আছে সেটাতে বলেছে অভিজ্ঞতা, আর উদ্দীপনা এটা কি চিহ্ন একটা দিয়েছে, এটা আলফা চিহ্ন, না না এটা সিদ্ধান্ত বলেছে। উদ্দীপক এবং প্রতিক্রিয়ার মধ্যে সিদ্ধান্ত হয় না, আর অভিজ্ঞতা নয়, আমার মনে হয় আচরণের পরিবর্তনটাই হবে। দেখা যাক কি হয়। উদ্দীপক প্রতিক্রিয়া আচরণ পরিবর্তন না উদ্দীপক প্রতিক্রিয়া, দেখা যাক কোনটা আছে। 39 এর এ, আচরণের পরিবর্তন। হ্যাঁ, উদ্দীপক এবং প্রতিক্রিয়ার আচরণে পরিবর্তন হবে, ঠিক আছে, এ হবে উত্তর। 40 দাগের প্রশ্ন দেখো, বিষয়গত ধারণার বৈশিষ্ট্যের ভিত্তিতে একটি সাধারণ সিদ্ধান্তে পৌঁছানোর মাধ্যমে যে শিখন হয়। বিষয়গত ধারণার বৈশিষ্ট্যের ভিত্তিতে মানে আমার একটা কোনো বিষয়ে ধারণা রয়েছে, তো তার ভিত্তিতে কোনো একটা সিদ্ধান্তে পৌঁছালাম, তো সেই ধরনের শিখনকে আমরা কি বলছি? ধারণা গঠন, প্রগতি শিখন, সংযোগ শিখন, সামান্যীকরণ শিখন। সিদ্ধান্তে পৌঁছানোর মানে কিন্তু সামান্যীকরণ। দেখো সামান্যীকরণ পৃথকীকরণ এটা কিন্তু খুব দারুণ জায়গা। পৃথকীকরণ বলতে আমরা মনে করো কোনো একটা সমস্যা সমাধান করছি, আমরা চেষ্টা করছি বারবার, এই যে বারবার চেষ্টা করছি হচ্ছে না, মানে এগুলোকে কিন্তু আমরা পরবর্তীকালে বাদ দিয়ে দেবো, এই ভুল চেষ্টাগুলোকে আমরা বাদ দিয়ে দিই, সঠিক চেষ্টাটা নেই, এই যে ভুল চেষ্টাগুলো বাদ দিয়ে দেওয়া, এটাকে বলা হচ্ছে পৃথকীকরণ, ঠিক আছে। আর সামান্যীকরণ কি না, সঠিক চেষ্টা করে সমস্যার সমাধান, এটাকে বলা হচ্ছে সামান্যীকরণ। তো সেই জায়গায় সিদ্ধান্ত নিয়েছি মানে আমি সামান্যীকরণই করেছি। দেখা যাক কি আছে। 40 ডি সামান্যীকরণ হবে, ঠিক আছে। 41 নম্বর প্রশ্ন রয়েছে, দেখো কোনো তথ্য বা বার্তা বাইরের পরিবেশ থেকে উদ্দীপক হিসেবে সেন্সরি রেজিস্টারে পৌঁছানোর পর, মানে মস্তিষ্কে পৌঁছানোর পর তথ্যটিকে ব্যক্তি যখন নিজের মতো করে গ্রহণ করছে তখন তাকে কি করব? সংকেত যুক্তকরণ, শিখন সঞ্চালন, সংকেত মুক্তকরণ, পুনরুত্থাপন। তাহলে কোনো বার্তা বাইরের পরিবেশ থেকে উদ্দীপক হিসেবে সে আমাদের মধ্যে মস্তিষ্কের মধ্যে ঢুকলো এবং ব্যক্তি যখন নিজের মতো করে প্রকাশ করছে সেটাকে কি করব? শিখন সঞ্চালন, সংকেত মুক্তকরণ, নিজের মতো করে গ্রহণ করছে বলছে কিন্তু সংকেত মুক্তকরণ, নিজের মতো করে গ্রহণ করলো মানে কি? কোনটা হবে দেখা যায়, এটা কি আছে দেখি। 41 এর এ, সংকেত যুক্তকরণ। সংকেত যুক্তকরণ দিয়েছে, এটা তো ধারণার বাইরে ছিল। সংকেত যুক্তকরণ কোনো তথ্য বা বার্তা বাইরের পরিবেশ থেকে উদ্দীপক হিসেবে সেন্সরি রেজিস্টারে পৌঁছানোর পর বার্তা বা তথ্যটিকে ব্যক্তি যখন নিজের মতো করে গ্রহণ করে তখন তাকে ড্যাশ বলে। নিজের মতো করে গ্রহণ করলো, তো এটা দেখা যাক কি। প্রশ্নটা যেন একটু কেমন একটা লাগছে, আচ্ছা হোক। তার পরবর্তী প্রশ্ন দেখো, পূর্বের কোনো বিষয়কে মনে করতে পারাকে কি বলা হয়? পূর্বের কোনো একটা বিষয় বর্তমানে মনে করছি, এটাকে কি বলবো? প্রত্যাবিজ্ঞা, পুনরালোচনা, পুনরুদ্রেক, কোনোটাই নয়। এটা খুব সহজ প্রশ্ন, এটা হবে পুনরুদ্রেক। আশা করি পুনরুদ্রেক হওয়াটাই শ্রেয়। প্রত্যাবিজ্ঞা মানে চিনে নেওয়া, আর পুনরালোচনা মানে পুনরায় আলোচনা করছি, ওটা হবে না। মনে করা, পুনরায় উদ্রেক ঘটানো পূর্বের জিনিস। বিটা হয় স্বাভাবিক, দেখা যাক কি হয়। হ্যাঁ, বি হবে, ঠিক আছে। তারপরে 43 কি রয়েছে দেখো, রাহুল অনেকদিন বাদে তার
পুরনো স্কুলের এক বন্ধুকে দেখে চিনতে পারলো। এটি কিসের উদাহরণ? দেখো আগের প্রশ্নটাই কিন্তু আলোচনা হয়েছে। সেটা কি শিখন, বি ধারণা, সি সংকেত যুক্তকরণ, ডি প্রত্যাবিজ্ঞা? কোনটা হবে? চিনে নেওয়া। এই যে চিনে নেওয়া দেখলেই আমরা দাগ দেবো কোথায়? প্রত্যাবিজ্ঞা। প্রত্যাবিজ্ঞা হবেই। দেখি কি আছে, প্রত্যাবিজ্ঞা। ঠিক আছে। এমসিকিউ কি ধরনের প্রশ্ন? পুনরুদ্রেক ধরনের প্রশ্ন, দীর্ঘ সময়ের প্রশ্ন, প্রত্যাবিজ্ঞা ধরনের প্রশ্ন, কোনোটাই না। এখানে দুটো উত্তর কিন্তু খুব কাছাকাছি। দীর্ঘ সময়ের প্রশ্ন এটা তো হবে না, কোনোটাই নয়তো হবে না। এখানে প্রত্যাবিজ্ঞাটা হতে পারে, পুনরুদ্রেকটা হতে পারে। দেখো এমসিকিউতে প্রত্যাবিজ্ঞা মানে চিনিয়ে নেওয়া, আর এমসিকিউতে পুনরুদ্রেক ঘটানো, পূর্বের শেখা জিনিস বর্তমানে উদ্রেক ঘটাচ্ছে। কোনটা হবে? এমসিকিউতে আমার মনে হয় চিনে নেওয়াটাই হবে। দেখা যাক কি হয়। 44 বি, চিনে নেওয়াটাই হবে, বি। এবারে 45 নম্বর প্রশ্ন রয়েছে, শূন্যস্থান পূরণ করো। কোন ধরনের প্রশ্ন? পুনরুদ্রেক, প্রত্যাবিজ্ঞা, পুনরালোচনা ধরনের, সবকটি? এখানে চিনে নেওয়ার কোনো গল্প নেই, শূন্যস্থান পূরণ করছো তুমি, তাহলে এটা বাদ। সবকটি তাহলে বাদ। পুনরালোচনা ধরনের, পুনরায় আলোচনা করার মতো কোনো জায়গা নেই অ্যাকচুয়ালি। তো সেই জায়গায় আমার মনে হয় এটাই হবেই। তো দেখা যাক কি হয়। 45, 45-এর এ। ঠিক আছে, 45-এর এ হবে। 46-এ কি আছে? ক্ষণস্থায়ী স্মৃতিতে কোনো তথ্য কতক্ষণ স্থায়ী হয়? এটা কিন্তু গুরুত্বপূর্ণ। ক্ষণস্থায়ী স্মৃতি এটা কিন্তু আমাদের দরকার, প্রত্যেকের ক্ষণস্থায়ী স্মৃতি দরকার। মনে করো তোমার যে ট্রেনে তুমি যাও, তোমার যে ট্রেনে একটা সিট নাম্বার থাকে, সেটা তুমি খুঁজে খুঁজে গিয়ে বুঝে তোমার মনে করো কি কোনো একটা সিট নাম্বার, এই যে 72 মনে করো সিট নাম্বার 72, তুমি গিয়ে সিটের উপর বসলে দেখবে কিছুক্ষণ পরে তোমার কিন্তু নাম্বারটা আর মনে নেই। কেউ যদি জিজ্ঞাসা করে যে তোমার সিট নাম্বার কত, তুমি আমার সেই পেছনে ঘুরছো। কিছুক্ষণ পরে না, মানে সামান্য কিছুক্ষণ পরে, কয়েক সেকেন্ড পরেই তোমাকে জিজ্ঞাসা করলে তুমি পারবে না। তো এটা হচ্ছে স্মৃতি, মানে ক্ষণস্থায়ী স্মৃতি। যেমন মোবাইল নম্বরের ক্ষেত্রে হয়ে থাকে, আমরা আমাদের যে পিন কোড আছে না, মাঝে মাঝে মোবাইলের মাধ্যমে মেসেজের মাধ্যমে যে কোডগুলো আছে, সেগুলো কিন্তু ক্ষণস্থায়ী স্মৃতিতে আমরা ধরে রাখি। 10 সেকেন্ড 15 সেকেন্ড মতো মনে থাকে, তারপরে আবার কিন্তু আমাদের ডিলিট হয়ে যায় একবারে। তো সেটা এখানে কি আছে দেখি। ক্ষণস্থায়ী স্মৃতিতে তো সবচেয়ে কম দেখছি যে 20 সেকেন্ড আছে। ক্ষণস্থায়ী স্মৃতি তো সবচেয়ে কম অ্যাকচুয়ালি হয়, মোটামুটি তো ক্ষণস্থায়ী স্মৃতি অনেক সময় আরো কম হয়। ঠিক আছে, 20টাকেই ধরি, দেখা যাক কি হয়। 46, 46, 4-10-6, ডি, ডি বলেছে, ডি 30 সেকেন্ডের কাছাকাছি। ক্ষণস্থায়ী স্মৃতি 30 সেকেন্ডের কাছাকাছি। হ্যাঁ অ্যাকচুয়ালি এরকমই হবে। ঠিক আছে, তাহলে এটা মনে রাখতে হবে আমাদের যে ক্ষণস্থায়ী স্মৃতি 30 সেকেন্ডের কাছাকাছি। এবার দেখো, তথ্য প্রক্রিয়াকরণের অন্তিম পর্যায়, তথ্য প্রক্রিয়াকরণের একেবারে অন্তিম পর্যায়টা কি? সেন্সরি রেজিস্টার, ক্ষণস্থায়ী স্মৃতি, দীর্ঘস্থায়ী স্মৃতি, বিস্মৃতি? বিস্মৃতি মানে তো ভুলে যাও, এটা কখনোই হবে না। ক্ষণস্থায়ী স্মৃতি তো হবে না। সেন্সরি রেজিস্টার যদি হয়, আমরা সেখানে কিন্তু দেখেছি কি সেন্সরি রেজিস্টারে সংকেত যুক্তকরণ হয়, আর এখানে আছে দীর্ঘস্থায়ী স্মৃতি আছে। তথ্য প্রক্রিয়াকরণের অন্তিম পর্যায়টা আমার মনে হয় দীর্ঘস্থায়ী স্মৃতি আমি ধরলাম। ঠিক আছে, দেখা যাক কি হয়। 47, 47-এর বি। হ্যাঁ দীর্ঘস্থায়ী স্মৃতি হবে। 48-এ কোন ধরনের স্মৃতিকে কার্যকরী স্মৃতি বলে? শর্ট টার্ম মেমোরি, লং টার্ম মেমোরি, কার্যকরী স্মৃতি? কার্যকরী স্মৃতি, লং টার্ম মেমোরি, কার্যকরী স্মৃতি, লং টার্ম মেমোরি। পিটিএম বলেছে, এমটিএম বলেছে, এটা হবে না। এসটিএম আর এলটিএম এর মধ্যে কিছু একটা হবে। এলটিএমটাই হবে বলে মনে হয়, এলটিএম বিটা হবে বলে মনে হয়। দেখা যাক কি। না 48-এর একটু বেশি ওভারমি যাকে বলে। শর্ট টাইম মেমোরি হবে অ্যাকচুয়ালি। লং টাইম মেমোরিটা অনেক আমি যে ব্যাপারে বলেছিলাম যে লং টাইম মেমোরি এই ভেবে বলেছি যে হ্যাঁ দীর্ঘদিন মনে থাকলে আমরা সেটাকে যে কোনো সময় যে কোনো কাজে ব্যবহার করতে পারবো, সেই দিক থেকে আমি এলটিএমটা করেছিলাম। কিন্তু অ্যাকচুয়ালি কার্যকরী মেমোরিটা শর্ট টাইম মেমোরি হওয়া উচিত। কারণ দেখো আমাদের সব কিছু আমরা ভুলে যাই বলে কিন্তু আমরা অ্যাকচুয়ালি মনে রাখতে পারি। ঠিক আছে, তো সেই জায়গায় আমরা যদি না ভুলি তথ্যকে, তাহলে তো মানে খুব সমস্যা।
আমাদের নিয়মই হচ্ছে আমরা এইরকম যে ভুলে যাই, আবার সেটাকে অনুশীলনের মাধ্যমে সেটাকে আমরা মনে রাখতে পারি। তো সেই জায়গায় শর্ট টাইম মেমোরিটা কিন্তু খুব কার্যকরী। কিভাবে বলো তো? যেটা যেই মুহূর্তে দরকার সেটা সেই মুহূর্তে জেনে নিলাম, ব্যাস সেটা চলে গেল। আবার কোনো একটা সময় কোনো দরকার, সেটা সেই মুহূর্তে জানলাম, সেই মুহূর্তে শেষ, ব্যাস হয়ে গেল। যেটা যেই মুহূর্তে দরকার সেই মুহূর্তে কাজ করে সেটা শেষ হয়ে যাচ্ছে। ঠিক আছে? শর্ট টাইম মেমোরিটা এদিক থেকে কিন্তু কার্যকরী, বিশেষ কার্যকরী। দেখো সিট নাম্বারটা তোমার কত না 72, আমার ওইটুকু সময় বলাটাই কিন্তু সবচেয়ে কার্যকরী ছিল। কেউ যদি বলে যে তোমার সিট নাম্বার, তোমাকে তুমি যখন তোমার টিকিটের দিকে দেখলে যে তোমার সিট নাম্বারটা 72, যখন সিটের কাছে যাচ্ছ ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমার সিট নাম্বারটা মনে আছে, ওইটাই জরুরি। এরপরে কিন্তু আর ওর কোনো জরুরি নয়, তুমি নেমে চলে যাও, তোমার সিটে কি হচ্ছে না হচ্ছে সেটা বড় কথা না। কিন্তু ওইটুকু সময় কিন্তু খুব জরুরি ছিল তোমার মনে রাখা ওই 72 নম্বর। তুমি অন্য জায়গায় গেলে তোমাকে তুলে দেবে সেই জায়গা থেকে। সেই জায়গায় কিন্তু শর্ট টাইম মেমোরিটা কার্যকরী মেমোরি। 49 দেখো কি আছে, মিমি দার্জিলিং থেকে বেরিয়ে এসে তার বন্ধু মিতাকে বর্ণনা করলো সে কোথায় কোথায় কি কি দেখেছে। এই ঘটনাটা কোন ধরনের স্মৃতির উদাহরণ? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। অর্থগত, প্রক্রিয়াগত, পর্যায়ক্রমিক, চিত্রগত, কোন ধরনের স্মৃতি? এটা আবার কোনটা দিছে? অর্থগত তো হবে না, পর্যায়ক্রমিক স্মৃতি, প্রক্রিয়াগতটা হলেও হতে পারে, পর্যায়ক্রমিক বলে কিছু হয় না। চিত্রগত কি আছে দেখি, প্রতিক্রিয়া আমরা নিলাম, দেখা যাক কি আছে। এটা কত? 49, 49-এ বি দিয়েছে বুঝলে, পর্যায়ক্রমিক স্মৃতি দিয়েছে। হয়তো হয়, আমারই জানা নেই। হয় হয়, নিশ্চয়ই হয়। তাহলে এইরকম দেখো, এইরকম কোশ্চেন গুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এগুলো কিন্তু ভুল হয়ে যায়। ঠিক আছে? মিমি দার্জিলিং থেকে বেরিয়ে এসে তার বন্ধুকে বর্ণনা করেছে সে কোথায় কি করেছে, হয়তো সে পর্যায়ক্রমে বর্ণনা করেছে। এই জায়গাগুলো কিন্তু পড়ার অভাব রয়েছে, আরো পড়তে হবে, আরো বিষয়গুলোকে জানতে হবে, স্মৃতি ব্যাপারটা নিয়ে আরো অনেক দীর্ঘ পড়াশোনা করতে হবে, এগুলো পড়ার অভাব। ঠিক আছে? কম্পিউটার চালানো শিখতে কোন ধরনের স্মৃতির প্রয়োজন? অর্থ, প্রক্রিয়াগত, পর্যায়গত, চিত্রগত। কম্পিউটার চালাবে তুমি, চালানোটা শিখবে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কম্পিউটার চালানোটা শিখবে, কিভাবে চালাচ্ছ সেটা কিন্তু পর্যায়গত আমার মনে হয়। প্রক্রিয়া হবে, পর্যায় হবে না। মানে প্রথমে তোমাকে সুইচ অন করতে হবে, তারপরে ইউপিএস যদি থাকে সেখানে যেতে হবে, তারপরে সিপিইউ, তারপরে কম্পিউটারে যদি কোনো বোতাম থাকে সেখানে যেতে হবে। কি আছে দেখি, দেখা যাক। 50, যা আছে হবে। প্রক্রিয়াগত বলেছে, প্রক্রিয়াগতটাই হবে, প্রক্রিয়াগত। 51-তে দেখো কি রয়েছে, পরবর্তীতে শেখা কোনো বিষয় যদি পূর্ববর্তীতে শেখা কোনো বিষয়কে ভুলিয়ে দেয়। পরবর্তীতে শেখা কোনো বিষয় পূর্ববর্তীতে শিখেছি সেটা ভুলে গেছি, মানে কোনো একটা জিনিস শিখতে গিয়ে আর একটা কোনো জিনিস পূর্বে শেখা কোনো একটা জিনিস ভুলে গেছি। তো আমরা বলি না যে যত পড়ছি মনে হয় তত ভুলছি, মানে এখন পড়ছি আগেরটা ভুলে যাচ্ছি যেটা পড়েছিলাম। তো সেটা কি ধরনের? উত্তরমুখী বাধা, অগ্রমুখী বাধা, পশ্চাৎমুখী বাধা, না সম্মুখমুখী বাধা? বাধা কোন ধরনের বাধা? এগিয়ে যাওয়ার ক্ষেত্রে বাধা, অগ্রমুখী বাধা? ওরে বাবা, এ কি প্রশ্ন! এটা কি হবে? পশ্চাৎমুখী বাধা, সম্মুখমুখী, কি হবে এটা? অগ্রমুখী না উত্তরমুখী? কি আছে দেখি। 51 বি আছে, বি, পশ্চাৎমুখী বাধা। পশ্চাৎমুখী হয়তো এই কারণে বলছে যে, পশ্চাৎমুখী বলতে এই কারণে বলছি যে আমরা যেহেতু শেখা জিনিসগুলো, পূর্বে শেখা জিনিসগুলো ভুলে যাচ্ছি, তো এই কারণে পূর্বে শেখা পেছনের জিনিস ভুলে যাচ্ছি, সেটাই মনে হয় আর কি। সেদিক থেকে এটা করতে হবে। ঠিক আছে? এগুলো কিন্তু পেডাগজিক্যাল জিনিস, তো এগুলো খুব স্ট্রিক্টলি ভাবতে হয়। ঠিক আছে? পরীক্ষা কিন্তু এতটা টাইম থাকে না, আমাদের অল্প সময়ের মধ্যেই কিন্তু করা উচিত। তো সেই জায়গায় এটা দেখতে হবে, পূর্ববর্তী শেখা মানে পূর্বে শিখেছি, এই কারণে হয়তো নিয়েছি। ঠিক আছে? পশ্চাৎমুখী বাধার বিপরীত বিষয়টা কোনটা? অগ্রমুখী বাধা। আর কি হবে? এখানে বলেছে অগ্রমুখী বাধা, দক্ষিণমুখী বাধা, প্রতিহিংসামূলক বাধা, সম্মুখী সম্মুখী বাধা, সম্মুখমুখী বাধা।
পশ্চাৎমুখী বাধার বিপরীত অগ্রমুখী নাকি? 52 কি আছে? এ, হ্যাঁ, অগ্রমুখী বাধা। 53 রয়েছে কোন বিষয়বস্তুকে সুবিধাজনকভাবে কোনো পরিচিত বিষয়ের সঙ্গে সংকেত যুক্ত করে মনে রাখার প্রক্রিয়াকে? কোনো বিষয়বস্তুকে সুবিধাজনক কোনো পরিচিত বিষয়ের সঙ্গে সংকেত যুক্ত করে মনে রাখার প্রক্রিয়াকে কি বলা হয়? প্রবলক, চাঙ্কিং, আমনেসিয়া, নেমোনিক। প্রবলক তো হবে না মনে হয়, প্রবলক না, প্রবলক তো রিএনফোর্সমেন্ট। মানে ধরো আমরা বলি না ইতিহাসের কি একটা মানে ওই যে ঔরঙ্গজেব, জাহাঙ্গীর এগুলোকে মনে রাখার জন্য আমরা বলি না যে বাবার হলো আবার জ্বর সারিল ঔষধে। বা হয়তো আমরা যে সূর্যের যে 7টা রং, সাদা আলোর যে আলোক বিচ্ছুরণের যে 7টা যে রং উঠে আসে, বেনিয়া সহকলা, আমরা এর মাধ্যমে মনে রাখছি সংকেতের মাধ্যমে। তো সেইটাকে বলছে কি আর কি অ্যাকচুয়ালি, এটা কি বলছে দেখা যায়। এটা এটা মুখস্থ রাখতে হবে আমাদের কিন্তু, হ্যাঁ। ডি 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 বলছে চাংকিং, এটাকে বলছে কি চাংকিং। 53, তাই তো, ডি, হ্যাঁ। বিষয়গত প্রতীক সমূহকে সজ্জিতকরণের প্রক্রিয়াকে কি বলা হয়? বিষয়গত প্রতীক সমূহ, বিষয়গত প্রতীক সজ্জিত করছি, সাজাচ্ছি, সেটাকে কি বলা হয়? চাংকিং, নেমোনিক। বিষয়গত দেখো, নেমোনিক মানে আমি জাস্ট এরকমই ভাবার চেষ্টা করছি, নেমো মানে নাম, নেমো মানে নামের মধ্যে তুলনা করা মানে মতো লাগছে কি নেম, বিষয় যেহেতু নামের মতো করে সাজাচ্ছি এরকম ভেবেই কিন্তু আমি নেমোনিকটা করলাম, দেখা যাক কি। এখানে বলেছে চাংকিং, পুনরাবৃত্তি, নেমোনিক কোনোটাই নয়, কি হবে কে জানে। 54 সি দিয়েছে, হ্যাঁ, নেমোনিক। তাহলে দেখো, বিষয়বস্তুকে সুবিধাজনকভাবে পরিচিত বিষয়ের সঙ্গে সংকেত যুক্ত করে মনে রাখছি, আর এটাকে কি বলছি? বিষয়গত প্রতীকগুলোকে মানে সংকেতগুলোকে আমি সাজিয়ে নিচ্ছি, সজ্জিত করছি। এটা কিন্তু একটা হচ্ছে সংকেত যুক্ত করা, আর একটা সাজিয়ে নেওয়া। সাজিয়ে নেওয়াটা হচ্ছে নেমোনিক, আর একটা হচ্ছে সংকেত যুক্ত করা হচ্ছে চাংকিং। শিখন ড্যাশ অভিমুখী প্রক্রিয়া, এটা খুব সহজ প্রশ্ন। এটা হচ্ছে লক্ষ্য অভিমুখী প্রক্রিয়া। অবশ্যই শিখনের একটা নির্দিষ্ট লক্ষ্য থাকে, তাই না? শিখন লক্ষ্য অভিমুখী, তাই তো নাকি গো? 55 কি আছে? 55, হ্যাঁ, ডি। আচ্ছা, এবার কি আছে? প্রথম দিকে অনুশীলনের ফলে শিখন দ্রুত হয়, ধীরে ধীরে তার কার্যকারিতা হ্রাস পায় এবং একসময় অনুশীলন সত্ত্বেও শিখনের উন্নতি ঘটে না। প্রথম দিকে শিখন দ্রুত হলো, ধীরে ধীরে তার কার্যকারিতা হ্রাস পাচ্ছে, একসময় অনুশীলন সত্ত্বেও শিখনের উন্নতি ঘটে না, এটাকে কি বলা হয়? অধিবিদ্যা, আধিপত্য, অত্যাধিকতা, কোনোটাই নয়। মনে হয় অত্যাধিকতা হবে। প্রথম দিকে অনুশীলনের ফলে শিখন দ্রুত হচ্ছে, ধীরে ধীরে তার কার্যকারিতা হ্রাস পেয়ে যাচ্ছে, একসময় অনুশীলন সত্ত্বেও, মানে হ্যাঁ অ্যাকচুয়ালি হবে, কারণ অতি শিখনের পরে মানে মনে করো তোমার অতি শিখন হয়ে গেছে, তুমি প্রথমে পড়েছো হয়ে গেছে, আবার পড়েছো আরো ভালো করে হয়ে গেছে, এইভাবে পড়তে পড়তে আরো ভালো করে হয়ে যাওয়ার পরে এমন একটা জায়গা আসবে যখন তোমার আরো অনুশীলনের পরে আরো কোনো উন্নতি তুমি দেখতে পাবে না। সেটা, এটা হচ্ছে অত্যাধিকতা হবে বলে মনে হয়। ঠিক আছে, 56টা দেখা যাক, বি বি হবে, বি। অর্থাৎ এই ধরনের প্রশ্নগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এগুলো হচ্ছে কনসেপচুয়াল প্রশ্ন। নিচের কোন উপাদানটি শিখনের সঙ্গে যুক্ত নয়? অপশন এ পরিণমন, বি অবদমন, প্রেরণা, আবার হচ্ছে সামর্থ্য। শিখনের সঙ্গে যুক্ত নয় মানে লার্নিং এর সঙ্গে যুক্ত নয়, অবদমন কখনোই যুক্ত নয়, পরিণমনও যুক্ত, প্রেরণাও যুক্ত, সামর্থ্য যুক্ত। পরিণমন বলতে কি, কোনো একটা কাজের জন্য আমি যখন উপযুক্ত হব সেটাই পরিণমন। মনে করো পরিণমনটা আমি জাস্ট বোঝানোর চেষ্টা করি। আমি একটা পেন ধরবো, পেন আমরা যখন প্রথমে পেন ধরি একবার শিশু, তখন পুরো হাত ব্যবহার করি, ধীরে ধীরে আমরা সেটাকে 3 আঙুলে ধরতে পারি। অ্যাকচুয়ালি আমাদের পেনটা ধরার জন্য পরিণমন হয়নি, হাতের পরিণমন হয়নি, হাতটা উপযুক্ত হয়নি পেনটাকে ধরার জন্য। অর্থাৎ কোনো একটা কাজকে করার জন্য উপযুক্ত স্তরে পৌঁছানোটাই হচ্ছে পরিণমন, এর জন্য কোনো অনুশীলন লাগে না। আচ্ছা, প্রেষণাটা কি? প্রেষণা হচ্ছে কোনো কিছু করার জন্য একটা তাগিদ অনুভব করা আমাদের নিজেদের মধ্যে, ঠিক আছে? সে মনের মধ্যে যে একটা অস্বস্তিকর অবস্থা সৃষ্টি হয়, খিদে পেয়েছে, প্রচন্ড খিদে, শরীরের মধ্যে একটা অস্বস্তিকর অবস্থা সৃষ্টি হচ্ছে, ব্যাস তার ওটাকে বলছি প্রেষণা তৈরি হচ্ছে আমাদের মধ্যে।
মানে আমার তারপরে যে আমার মধ্যে যে একটা অস্বস্তিকর অবস্থা সৃষ্টি হবে, তাড়না সৃষ্টি হয়, ওটাকে তাড়না বলা হয়। এরপর আমার মধ্যে খাবার খোঁজার যে একটা প্রবণতা সেটা তৈরি হচ্ছে, ওটাকে বলছে পেশনা। ওহো, কি হলো? হ্যাঁ, আচ্ছা, এরপর দেখো কি আছে, তাহলে এটা প্রেষণা। কি হলো? ওহো, হ্যাঁ, শিখনের জন্য এরপরে প্রশ্ন, শিখনের জন্য বিষয়ের সামগ্রিক অবস্থার প্রত্যক্ষ না করে ছোট ছোট অংশে বিভক্ত করে প্রতিটি অংশের প্রতি বিশেষ প্রতিক্রিয়া করে শিখন সম্ভব। এটি থর্নডাইকের কোন সূত্রকে নির্দেশ করছে? আংশিক প্রতিক্রিয়া, বহুমুখী প্রতিক্রিয়া, অনুষঙ্গমূলক, সাদৃশ্যের সূত্র। এখানে দেখো বহুমুখীটা, এখানে বলছে কি, মনে করো কোনো একটা অনেক বড় চ্যাপ্টার, সেটাকে আমি ছোট ছোট করে ভাগ করে দিলাম, তারপরে সেটাকে শিখছি এবং সেখানে আমরা বিশেষ বিশেষ প্রতিক্রিয়া করছি, মানে প্রশ্ন করছি আমি উত্তর দিচ্ছি মনে করো। তাহলে ভাগ ভাগ করে নিয়ে আমরা শিখে নিচ্ছি। মনে করো আমরা দেখি না যে ছোটবেলা শিশুকে খাওয়ানোর সময় ছোট ছোট করে ভাগ করে নেয়, তারপরে শিশুদেরকে খাইয়ে দেয় একটা একটা করে। তাহলে পুরোটাকে না একসঙ্গে করে ছোট ছোট করে করা, বা কোনো একটা জিনিস আমরা যখন মুখস্থ করি কোনো বিষয়কে ছোট ছোট করে মুখস্থ করি, যখন আমরা ইংরেজি রাইটিং স্কিলে মুখস্থ করতাম অল্প অল্প করে মুখস্থ করতাম, ঠিক আছে? তো সেইভাবে, তো এটাকে কি বলা হচ্ছে, কি ধরনের থর্নডাইকের মতে এটাকে কোনটাতে নিয়ে যাওয়া হচ্ছে? আংশিক প্রতিক্রিয়া, আমার মনে তো হয় আংশিক প্রতিক্রিয়া হবে। অনুষঙ্গ মানে সম্পর্ক স্থাপনের মাধ্যমে শিখন, কিন্তু ওটা বলেনি, এখানে বলেছে প্রতিক্রিয়ার কথা বলেছে। দেখো, প্রতিক্রিয়া করে শিখন সম্ভব, আমার মনে হয় এ হবে 58, দেখা যাক কি হয়। না গো, না 58 এ দিয়েছে, এই আংশিক প্রতিক্রিয়া সূত্র, ঠিক আছে। আচ্ছা, 59 কি রয়েছে, নতুন কোনো অবস্থায় সম্মুখীন হলে আমরা পূর্বের অবস্থার সঙ্গে নতুন অবস্থার মিল খুঁজে বের করার চেষ্টা করি। মনে করো তোমাকে ধরো a প্লাস বি হোল স্কয়ারের সূত্রে একটা গণিত করে দেওয়া হয়েছে, তারপরে একটা গণিত আছে, তুমি কিন্তু ভাববে যে এটাকে a প্লাস বি হোল স্কয়ারের সূত্রে করা যায় কিনা দেখি, যদি যে করা যায় তাহলে আমরা করে ফেলবো। তার মানে আমরা মিল খোঁজার চেষ্টা করি। এটাকে থর্নডাইকের সূত্রে কোন সূত্রের মধ্যে ফেলানো হচ্ছে আর কি? সাদৃশ্যের সূত্র, অবশ্যই সাদৃশ্যের সূত্র। যেখানে অপশনগুলো একটু দেখে নিই, ফললাভের সূত্র বলেছে, প্রস্তুতি বলেছে, সাদৃশ্য বলেছে, মানসিক অবস্থা। এখানে অবশ্যই সাদৃশ্য হবে, মিলের কথা বলেছে না। সাথে কি রয়েছে দেখো, শিক্ষক ক্লাসে ঢুকলো এবং শিক্ষার্থীরা উঠে দাঁড়ালো, এটা কি ধরনের উদাহরণ? শিক্ষক ক্লাসে ঢুকলো, শিক্ষার্থীরা উঠে দাঁড়ালো, এখানে দেখো প্রক্ষোভ, সঙ্গতি বিধান, প্রেষণা। প্রেষণা কিন্তু নয়, শিক্ষক এলে কি আমাদের মধ্যে একটা শরীরের মধ্যে তাড়না সৃষ্টি হয়? কখনোই নয়, এটা আমাদের অভ্যাস। শিক্ষক এসছে মানে আমাদের উঠে দাঁড়াতে হবে, এটা অভ্যাস। তাহলে অভ্যাস মানেই অনুবর্তন, সবসময় মনে রাখবে যে অভ্যাস, প্র্যাকটিস মানেই হচ্ছে কন্ডিশন, অনুবর্তন, ঠিক আছে। 61 দেখো কি রয়েছে, একটি শিশুর হাতের কাজ করেনি, একটি শিশু হাতের কাজ করেনি, সে হোম টাস্ক করেনি, সে তার মা বললো আজ তোর সারাদিন খেলা বন্ধ। এটা কিসের উদাহরণ? ঋণাত্মক প্রবলক, ধনাত্মক পুরস্কার, ধনাত্মক প্রবলক, ঋণাত্মক শাস্তি। দেখো, এটাতে নিশ্চয়ই একটা জিনিস ঋণাত্মক ভাবনাটা জাগ্রত হয় আমাদের মধ্যে। শিশু কাজ করেনি, তাকে বললাম যে সারাদিন তার খেলা বন্ধ, তাহলে এটা কি ধরনের প্রবলক? রিএনফোর্সমেন্ট, এটা ঋণাত্মক না ধনাত্মক? দেখো, সঙ্গে সঙ্গে কিন্তু মাথায় ঋণাত্মক কাজ করছে, কিন্তু আমি যদি বলি তোর খেলা বন্ধ, তাহলে কিন্তু সে হয়তো খুব তাড়াতাড়ি, তখন দেখা যাবে যে সে হয়তো খুব তাড়াতাড়ি সেখানেই বসে হাতে কাজটা করে নিয়ে তারপর সে খেলতে চলে যাবে, এরকম হতে পারে। তো সেই জায়গায় মনে হয় ধনাত্মক প্রবলক হবে। কি হবে দেখা যাক কি হয়। 61, তাই তো? 61 তো, হ্যাঁ 61, দেখা যাক। বি বি বলেছে, হ্যাঁ ধনাত্মক হবে, হ্যাঁ ধনাত্মক প্রবল, এটা কিন্তু ঋণাত্মক করা যাবে না, ধনাত্মক করতে হবে। 62 কি আছে দেখো, একটি শিশু বানান ভুল শিখেছে, ভুল বানান শিখেছে, ভাবার চেষ্টা করে, এই প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। শিক্ষক তাকে 100 বার বানানটি শুদ্ধ করে লিখে আনতে বললেন, এটি কিসের উদাহরণ? ধনাত্মক প্রবলক, ধনাত্মক শাস্তি, ধনাত্মক প্রবলক, ঋণাত্মক শাস্তি। দেখো, এটাকে যদি প্রবলক কিন্তু অ্যাকচুয়ালি নয়, প্রবলক মানে কি রিএনফোর্সমেন্ট, সেই জায়গায় তাকে করতেই হবে কাজটা। দেখো, উপরে যদি আমরা উদাহরণটা দেখি, তার খেলা, তাকে বললো যে তোর খেলা বন্ধ, সারাদিন খেলা বন্ধ,
যখনই দেখলো কাজটা করেনি, কিন্তু তখন যদি শিশুটি কাজ করে দেয় তখন সে আবার খেলতে যাবে। কিন্তু এই জায়গায় শিক্ষক বলে দিলেন যে তোমাকে 100 বার বানানটা লিখে নিয়ে আসতে হবে, মানে তোমাকে 100 বারই লিখতে হবে। এটা তোমাকে শাস্তির মধ্যে, কিন্তু আমার মনে হয় শাস্তির মধ্যে থাকবে, ধনাত্মক শাস্তি। দেখা যাক কি দিয়েছে। হ্যাঁ, 62 সি, ধনাত্মক শাস্তি। আচ্ছা, এরপরে কি আছে দেখি। এই পর্বে দেখো আমি তোমাদের অ্যান্সার স্ক্রিপ্টটা দিয়ে দিয়েছি, তোমরা যদি পরবর্তীকালে প্র্যাকটিস করতে চাও এখান থেকে স্ক্রিনশট নিয়ে তোমরা নিজেরা প্র্যাকটিস করতে পারবে এই ভিডিওটা থেকে। ঠিক আছে, তো আমাদের লক্ষ্য কিন্তু 1000 পিস আমরা পেডাগোজি সমাধান করব। ঠিক আছে, তো এগুলো আমরা প্র্যাকটিস করছি, আমারও প্র্যাকটিস হচ্ছে, তোমারও প্র্যাকটিস, তোমাদেরও প্র্যাকটিস হচ্ছে। ঠিক আছে, তো চলো পরবর্তীতে আমরা আরো কতগুলো পেডাগোজি নিয়ে প্র্যাকটিস করবো পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো, তোমাদের সবাইকে ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।